আসলে বাপি, তুমি যাকে খুব ভালো মনে করেছো সে আসলে খুব খারাপ। তার সাথে একাধিক মেয়েদের সম্পর্ক রয়েছে। প্রতি রাতে মাতাল হয়ে এসে আমার গায়ে হাত তোলে, আমাকে শারীরিকভাবে অনেক নির্যাতন করে সে। তোমাদেরকে বলি নাই যদি তোমরা কষ্ট পাও, আর যাকে ভালো মনে করো তার খারাপ রূপ দেখে মনে কষ্ট পাও তাই বলিনি। আর টাকাগুলো সে জুয়া খেলেছে, অন্য নারীদের সাথে মিশেছে, শপিং করে দিয়েছে। আমি মানা করতে গেলেই আমার গায়ে হাত তুলতো সে। তাই তো বাধ্য হয়ে তোমাদের ওখান থেকে আমি দূরে বাসা নিয়েছি, যাতে তোমরা কেউ কিচ্ছু না জানো। শেষে দেখো সব সত্য হলো, তোমরা জেনে গেলে। জানো বাপি, অনেক দোকানে ধার করেছে, অনেকের কাছে থেকে ধারের টাকা নিয়েছে, আর সেই টাকাগুলো আমাকে তোমাদের কাছ থেকে নিয়ে দিতে বলেছে। কি, তোর ভালো মানুষের পিছনে এত খারাপ চেহারা লুকিয়ে রেখেছিস? শামীমকে কোনো কথা বলতে না দিয়ে নিজের মেয়ে অনুর কথা শুনে শামীমকে চড়থাপ্পড় মারতে লাগলো। শামীম বুঝে গেল এখানে আর তার কোনো কথা বলা নাই, তার সব কথা কেউ শুনবেও না, আর শুনলেও বিশ্বাস করবে না। বন্ধু, আমাকে ক্ষমা করে দিস, বুঝতে পারি নাই। একটা খারাপ ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে আর তোর অফিসের চাকরির জন্য অনুরোধ করেছি। তুই ওকে যা শাস্তি দিতে চাস দে, আমার কোনো যায় আসে না। আর এই যে শামীম, আমার মেয়ের তো জীবন নষ্ট করে দিয়েছিস। আর না, সময় মতো ডিভোর্স লেটার আমরা তোকে পাঠিয়ে দিব। টাকা যখন পাবো না, আর তুইও যখন মেয়ের জামাই হিসেবে তাকে মানিস না, তাই আমি ওকে পুলিশের হাতে দিতে চাই। পুলিশকে ফোন দিল শামীমের অফিসের বস, আর অফিসের সবাই অবাক হয়ে আছে। কেউ বিশ্বাস করতেছে না শামীম এত খারাপ হতে পারে। তাদের জানা মতে শামীম কোনো মেয়ের সাথে কথা বলে না, জুয়া তো সে খেলতেই পারে না, নেশার জিনিস তো হাত দিয়ে ধরেও দেখে না। তার সহকারী কলিগগুলো এসব বিষয়ে কতবার শামীমকে বলেছে, কিন্তু শামীম তাদের কারো কথা শুনে নেই। শত অভাব হোক, শামীম কারো টাকা চুরি করবে না। এর মাঝে পুলিশ এসে হাজির, শামীমের হাতে হাত করা পরিয়ে দিল। শামীমকে নিয়ে যখন পুলিশ চলে যাবে, ঠিক সেই সময় অনু তার বাপিকে বলে শামীমের সাথে আলাদা একটু কথা বলতে চাই। অনু বাপি অনুমতি দিলে পুলিশের থেকে একটু দূরে নিয়ে গেল শামীমকে। অনু, তোর সাথে সংসার করব না এটা তো তুই জানতি। এখন তোকে ছেড়ে দেওয়ার কোনো নির্দিষ্ট কারণ পাচ্ছিলাম না, তাই সুযোগ বুঝে রাতে টাকার ব্যাগ আমি সরিয়ে ফেলি। সেই টাকাগুলো আমার ভালোবাসার মানুষ অয়নকে দিয়ে দিই। আমি জানি তোর সাথে অফিসে সমস্যা হবে, বাপিকে ডাক দিবে, তাই আগে থেকেই সব কিছু রেখে দিয়েছিল। সবার সামনে আমাকে খারাপ বানানোটা কি খুব জরুরি ছিল? আর আমাকে বললেই তো আমি হাসি মুখে ছেড়ে দিতাম। আমি তোর পরিবারকে রাজি করাতাম অয়নের জন্য, তাদের সত্যিটা বলে তোর সাথে অয়নের বিয়ে দিয়ে দিতাম। এমন বাজে কাজ না করলেও পারতি তুই। এমনটা করে সবার চোখে বিনা দোষী হলাম, আর এখন অয়নকে খুব সহজেই পেয়ে যাব আমি। একদিন খুব পস্তাতে হবে তোকে, একদিন আমার পায়ে ধরে কাঁদতে হবে তোকে। তোকেও সবার সামনে ছোট হতে হবে। তোর জন্য অনেক কিছু করেছি, বিনিময়ে আমাকে কষ্ট দিয়েছিস তুই। আল্লাহ তোকেও কোনো না কোনো এক সময় পাপের সাজা দেবে। আমার মতো তোরও চোখ দিয়ে জল বের হবে, সেদিন বুঝবি অন্যকে কষ্ট দেওয়ার কষ্টটা কেমন। আমরা বড় লোকের মেয়েরা কষ্ট কি কখনো বুঝি না, আর এসব আমাদের জীবনে কখনো আসেও না। আর কষ্ট কি জিনিস তা আমরা বাপি আমাকে বুঝতে দিবে না। এত অহংকার করিস না, এই অহংকার তোকে এতটা নিচে নামাবে যা তুই কল্পনাও করতে পারবি না। এক গরিব বাবা মায়ের সন্তানকে বিনা কারণে অনেক কষ্ট দিয়েছিস, সবার সামনে খারাপ আর চোর বানিয়েছিস। আল্লাহ মাথার উপরে আছে, এই বিচার তিনি একদিন করবে তোর সাথে। পুলিশ আর কোনো কথা বলার সুযোগ দিল না। অনু তার বাপিকে নিয়ে হাসতে হাসতে অফিস থেকে চলে গেল। শামীমকে নিয়ে যখন পুলিশ বের হবে, ঠিক সেই সময় একজন এসে শামীমের সামনে দাঁড়ায়। সে লোকটা আর কেউ না, যে শামীমকে তার অফিসে চাকরির জন্য অফার করেছিল সেই ব্যক্তি। শামীম তাকে দেখে অবাক হয়ে গেল। ব্যক্তিটা পুলিশের কাছ থেকে 5 মিনিট সময় চাইল শামীমের সাথে কথা বলার জন্য। কি মিস্টার শামীম, দেখলে তো সততার কি মূল্য দিল তোমার বস? কি আর করব, সবার ভালো করতে গিয়ে আজ নিজে খারাপ হলাম। আর আপনি নিশ্চয়ই আজ আমাকে উপহাস করতে এসেছেন। উপহাস করতে চাইলে প্রথমেই করতে পারতাম আমি মিস্টার শামীম। আমি এনাদের কাছ থেকে তোমাকে ছাড়াতে এসেছি। আমাকে ছাড়াতে মানে? তারপর সেই ব্যক্তি শামীমের বসের সাথে কথা বলতে গেল। তার বসের কথা, অফিস থেকে জেডি নিয়ে নিয়েছে এবং তাকে কাজের জন্য যতগুলো টাকা দেওয়া হয়েছে সব ফেরত দিলে সে শামীমকে ছাড়তে বলবে। সে ব্যক্তি সাথে সাথেই শামীমের বসকে সব টাকা সেখানেই ফেরত দিল। টাকা পাওয়ার পর শামীমকে পুলিশ ছেড়ে দিল। সেই ব্যক্তি আর সেখানে না থেকে শামীমকে সাথে করে নিয়ে তার অফিসে চলে আসলো। আচ্ছা, কি চান আপনি আমার কাছে? আর আমাকে বা কেন আপনি ছাড়াতে গেলেন? আমি একটা ভাই চাই। মানে কি বলতেছেন আপনি? কিছুই তো বুঝলাম না আমি।
আমি তোমাকে আমার ছোট ভাই হিসেবে চাই, বুঝতে পেরেছো? আমার এই অফিসে তোমার মতো সৎ মানুষের খুব অভাব। তোমার মতো কাজের মানুষ আমার অনেক দরকার, বুঝলে? সামান্য কাজ করে নেওয়ার জন্য এতগুলো টাকা কেন দিতে গেলেন? আমি তো ভালো নাও হতে পারি, আমি তো খুব খারাপ মানুষ হতে পারি নাকি? শামীম, তোমার বিষয়ে সব খোঁজ খবর নিয়েই আমি তোমার পিছনে লেগে আছি। কতটুকু জানেন আপনি আমার সম্পর্কে? শামীম, এক, তুমি প্রেমে ব্যর্থ। 2, তোমার বউ তোমাকে গ্রহণ করে নাই। 3, তুমি খুব গরিব। তোমার অভাব থাকতে পারে, কিন্তু তুমি চোর না। বিনা কারণে কারো কাছ থেকে একটি টাকাও তুমি নাও না। এত কিছু কি করে জানলেন আপনি? বললাম না, তোমাকে আমার ভাই হিসাবে চাই। ভাই হয়ে তো ভাইয়ের বিষয়ে সবকিছুর খোঁজ খবর রাখতেই হয়, তাই না? এবার বলো, সত্যিই কি তুমি টাকাগুলো চুরি করেছো, নাকি অন্য কিছু বিষয় আছে? বলো। আমি টাকাগুলো চুরি করিনি। আমার বউ আমার টাকাগুলো চুরি করে তার প্রেমিককে দিছে। তারপর তাকে সব ঘটনা খুলে বললাম। বুঝতে পেরেছি। ঠিক আমার মতোই তোমার ঘটনা। বুঝলাম না আমি। আমিও একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করি, জানো? জানতাম না সে লোভী প্রকৃতির মেয়ে মানুষ। আমার টাকা পয়সা সে পাতার মতো করে উড়িয়ে বেরিয়েছে। সে আমার অফিসের ম্যানেজারের সাথে পরকিয়া করত, যা আমি জানতাম না। আমার ব্যবসা প্রতিষ্ঠান অনেকগুলো ছিল, আমি তার নামে কয়েকটা করেও দিয়েছিলাম, কিন্তু শেষে আমাকে ঠকিয়ে সবকিছুই সেই ম্যানেজারের নামে করে দেয়। পরে সেই ম্যানেজার তাকে ঠকিয়ে অন্য কারোর সাথে সংসার করতেছে। আর আমার বউয়ের ঠিকানা এখন পতিতালয়। শামীম সবকিছু শুনে অবাক। আচ্ছা, মেয়ের কি চাই? এত ধন সম্পদ, ভালো স্বামী থাকা সত্ত্বেও কেন তারা পরকীয়ার মতো জঘন্য কাজে লিপ্ত হয়? সত্যি কি মেয়েরা যৌনতা আর টাকা লোভী? এদের এত কিছু দেওয়ার পরও কেন এরা আরো চাই করে? এই পরকীয়ার কারণে তো অনেকের জীবন চলে যায়। আসলে সেক্সের মাঝে আছে কি? মেয়েদের কি এই টাকা পয়সা, সোনা দানা, ধন সম্পদ আর যৌনতা চাই? এদের কি প্রকৃত ভালোবাসা চায় না? কি শামীম, এভাবে কান্না করতেছো কেন? দেখো, আমি দেখতে ভিলেনের মতো হলেও আমার মাঝে কোনো অহংকার নাই। আমি কখনো কারো ক্ষতি চাই না। আমি চাই তুমি সমাজে মাথা তুলে দাঁড়াও, তুমিও সবকিছু মোক্ষম জবাব দাও। তার জন্য আমি তোমার পাশে আছি। সবই বুঝলাম, কিন্তু আমাকে দিয়ে আপনার কাজটা কি? কাজ হলো সততার সাথে আমার অফিসে কাজ করতে হবে। কি করে কিভাবে আমাদের প্রোডাক্টগুলো বাজারে বেশি বিক্রি করা যায় তা করতে হবে। আমিও যে আমার ম্যানেজারের কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। করবে কি আমাকে সহযোগিতা? বাঁচাবে কি আমাকে নদীর খাদ থেকে, ভাই? যে মানুষ আমার এত বড় উপকার করতে পারে, যে মানুষ আমাকে চেনে না জানে না তবুও বিশ্বাস করে, তাকে কেন আমি ফিরিয়ে দেব? দরকার হলে দিনরাত এক করে আপনার অফিসে কাজ করব আমি। আপনাকে আমি সবার শীর্ষে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার প্রতিশোধের জন্য যা যা করা লাগে সব করব আমি। ধন্যবাদ ভাই তোমাকে। আমাকে বস বলে ডাকতে হবে না, আমাকে ভাই বলে ডাকবে তুমি। আজ থেকে তুমি আমার ভাই, আর আমিও তোমার ভাই। আমিও তোমাকে এমন করে তৈরি করব যাতে ওই সব মানুষ আফসোস করবে। ঠিক আছে, ভাই বলে রাখবো আপনাকে। এই নাও তোমার নতুন গাড়ির চাবি, তোমার জন্য নতুন ফ্ল্যাটের চাবি। আর এই যে এখানে 50,000 টাকা আছে, তোমার ইচ্ছা মতো তোমার আর তোমার মা বাবার জন্য শপিং করবে, ঠিক আছে? আর আমার টাকা লাগবে না তো, এমনিতেই ওই বাসায় আমার সব কাপড় আছে। তোমাকে ওই বাসায় যেতে হবে না আর। এখন থেকে তুমি নতুন ফ্ল্যাটে থাকবে, আর ওখানে গিয়ে ওসব আনতে হবে না। ঠিক আছে, যাব না আমি, কিন্তু ভাই আপনার নামটা যদি সবাইকে বলে দিতেন ভালো হতো। আমার নাম মুসা। আচ্ছা মুসা ভাই, এবার থেকে আমার কাজ শুরু। এবার নতুন করে নিজেকে সাজাই আমি, কি বলেন? অবশ্যই। আর চাকরির শুরুতেই 1 সপ্তাহ তোমাকে ছুটি দিলাম। আমি গ্রামের বাড়িতে গিয়ে তোমার হতভাগা পিতামাতার সাথে দেখা করে আর সময় কাটাও। মোসার অফিস থেকে শামীম প্রথমে গেল শপিং করতে। নিজের জন্য নতুন পোশাক নিল, তারপর নিজের বাবা মায়ের জন্য পোশাক নিল। সেখান থেকে ফ্ল্যাটে গেল মোসার দেওয়া গাড়িতে করে। সবকিছু ঠিকঠাক করে শামীম সোজা তার গ্রামের বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে শামীম সবকিছু তার আব্বা আম্মাকে বলল। তারা শুনে অনেক কষ্টে পেল। তারা চায় না অনু আর শামীমের জীবনে ফিরে আসুক। গ্রামের বাড়িতে গিয়ে সব বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, নিজের আব্বা মাকে সময় দেওয়া, একেবারে শামীম সুন্দর সময় কাটাতে থাকলো। শামীম আবারও শহরে এসে নিজের কাজে মনোযোগ দিল। 3 মাসের মধ্যে মুসার ব্যবসা সবার উপরে উঠল।
শামীম নিজের কষ্ট ভুলে থাকার জন্য দিনরাত এক করে কাজ করেছে। কি করে প্রোডাক্ট তৈরি করতে হবে, কেমন করে বাজারে মাল ছাড়তে হবে, কেমন করে বাইরের দেশে বায়ার ধরতে হবে, সবকিছু শামীম সামলিয়ে নিয়েছে। দেশে বিভিন্ন জায়গা থেকে মেধাবী কাজের মানুষ নিয়োগ, দিন দিন মুসার ব্যবসা বাড়তে লাগলো। এদিকে শামীমকে দোষী বানিয়ে অনু তার বাবার সাথে ওদের বাসায় চলে যায়। সবাই অনুকে নিয়ে চিন্তায় পড়ে যায়, শুধু অনুর বোনগুলো বাদে। সবার মনে ভাবনা শামীম কতটা খারাপ, তার কারণে অনুর ফুলের মতো জীবন নষ্ট হয়ে গেল। সবাই এখন অনুকে চোখে চোখে রাখে। অনু কোথাও গেল তার সাথে কেউ না কেউ থাকে। অনু ঘুমাতে গেলেও ওর মা সাথে থাকে, যদি কোনো কিছু করে বসে সে। এদিকে অনু সবার চোখের আড়ালে অয়নের সাথে কথা বলে। 1 বছর পুরা হলে অয়ন অনুর সাথে দেখা করে, অনুকে নিয়ে ঘুরতে বের হয়, শপিং করতে যায়। আর মাঝে মাঝে অনুর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়, কিন্তু অয়ন অনুর সাথে খারাপ কিছু করে না। অয়ন ঘুরতে গেলেও অনুর হাতটা পর্যন্ত ধরে না। তো একদিন অনুর বাবা অনুকে কাছে ডাকে। মা অনু, এভাবে আর কতদিন একা থাকবি তুই? আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোকে আবারও আমরা বিয়ে দিব। বাপে, তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করে তো আমার আছে এই অবস্থা। তাই বলছিলাম কি, আমি একজনকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, তাই আমি চাই ওকেই বিয়ে করতে। এবার আর তোর মনের বাহিরের কোনো কাজ আমরা করব না। তোর পছন্দেই আমাদের সবার পছন্দ। তো কাল একবার ছেলেটাকে বাসায় ডেকে নিয়ে আই। ঠিক আছে বাপি, কালকে ওকে বাসায় নিয়ে আসবো আমি। অনু সেদিন রাতে অয়নকে অনেকবার ফোন করে, কিন্তু অয়ন অনুর ফোন রিসিভ করে না। অনুর টেনশন বেড়ে যায়, অয়নের আবার কোনো কিছু হলো না তো। এভাবে সে আর টেনশন করে কাটিয়ে দিল অনু। পরের দিন অনু অয়নের সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হলো। অনেক খোঁজ করার পরও অনু অয়নকে পেল না। শেষে যখন অনু বাসায় চলে আসবে, ঠিক তখন অনু অয়নকে দেখতে পায়। সেখানে অয়ন একা ছিল না, সাথে একটা মেয়ে, আর তার কোলে একটা বাচ্চাও ছিল। অনুর কেন জানি খুব সন্দেহ হলো, তাই অনু দ্রুত অয়নের কাছে এগিয়ে গেল। অনু অয়নকে তার সামনে দেখে ঘাবড়ে গেল। এই মেয়েটা কে অয়ন? ও আমার বউ। কি, এই মেয়ে তোমার বউ? তাহলে আমি কে? তুমি হলে আমার টাকার মেশিন, বুঝলে অনু? টাকার মেশিন মানে কি অয়ন? এই মেয়ে শোনো, আমি বলছি সব। অয়ন হলো আমার স্বামী, আর আমি ওর স্ত্রী। আমি অয়নকে বলেছি তোমার সাথে প্রেম করতে, বুঝলে তুমি? মানে কিছুই তো বুঝলাম না, এসব কি বলতেছে অয়ন? এই মেয়েটা? ও যা বলেছে সব ঠিক বলেছে। আসলে শুধু আমি একা প্রেম করি না, আমার বউও প্রেম করে, বুঝলে? আমি সবটা বুঝে বলতেছি। এই দেশে সবই সম্ভব। আমরা হলাম বড় লোকদের ছেলে মেয়েদের সাথে প্রেম করে টাকা হাতিয়ে নেওয়ার চক্র মাত্র। তোমাদের মতো কিছু মেয়ে আছে যারা খুব স্মার্ট আর সুদর্শন ছেলে খুব পছন্দ করে, সাথে টাকা দেখে তার। আমরা সেই মোতাবেক কাজও করি। আর তুমি নিজেই অয়নের সাথে প্রেম করতে রাজি হয়ে যাও। আমি নিজেও এখন পর্যন্ত 20টা বড়লোকের ছেলের সাথে প্রেম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছি। তাহলে অয়ন, তুমি যে বলেছিলে তোমার বাবার সিঙ্গাপুরে ব্যবসা আছে, আমাকে মেনে নিতেছে না তোমার পরিবার? এসব তো একটা নাটকের সংলাপ মাত্র। 1 বছর আগে আমার বউ প্রেগনেন্ট হয়, তখন আমাদের আয় কমে যায়, তাই তোমাকে মিথ্যা বলি আমি সিঙ্গাপুর গেছি। এর জন্য তোমার সাথে আমার দেখা হতো না। আমি আমার বউকে সঙ্গ দিচ্ছি তখন, আর তোমাকে মিথ্যা বলে লক্ষ লক্ষ টাকা নিয়েছি। চিটার, বাটপার, বেইমান, ঠকবাজ, আমার সাথে কেন এমন করলি তুই? এই বেয়াদব মেয়ে, চুপ কর। তোকে কি আমি ভালোবেসে বলেছি, নাকি তুই নিজে বলেছিস? এটা আমাদের কাজ, আর এসব আমরা করে বেড়াই। অনেকদিন থেকে তোকে ছাড়ার কারণ খুঁজতেছিলাম, পাচ্ছি না, আজ পেয়ে গেলাম। আর তোকে বলে দিলাম, আর আজ রাতেই আমরা এই দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছি। তাহলে আমার সাথে প্রেমের নাটক করলি কেন? আমার মন নিয়ে খেললি কেন? তুই কি কম যাস? স্বামী থাকা সত্ত্বেও তুই আমার জন্য পাগল ছিলি। পরে স্বামী আছে, তারপরও তুই প্রেম করিস, তাহলে তুই কে? ওই ছেলেটাও তোকে পাগলের মতো ভালোবাসছিল, আমি নিজে দেখেছি, আর তাকে তুই ঠকিয়েছিস। এটা তো আমাদের কাজ মাত্র, কিন্তু তুই কেমন করে স্বামীকে চোর বানিয়ে আর একজনকে 25 লক্ষ টাকা দিস? আমি যখন যা চাইছি তাই দিয়েছিস। যদি তোকে বিছানায় ডাকতাম তাও যেতে। আর তোর স্বামী তোর ভালোবাসা আর ভালো ব্যবহার আশা করছিল, তোর জন্য সে সব কিছু করেছে, তাকে তো কিছুই দিস নেই। ভাবতেছো অয়ন কেমন করে এসব জানলো? আমরা তো এই শহরেই থাকি, আর আমাদের সাথে কাজ করে অনেক লোক আছে যারা এসব তথ্য আমাদের এনে দেয়।
আর সেই তথ্য মোতাবেক আমরা কাজ করি। যে মেয়ে বিয়ের পবিত্র বন্ধনকে অস্বীকার করে সেই মেয়ে কখনো কাউকে ভালোবাসতে পারে না। এবার সব জেনে গেছিস, আমাদের সামনে থেকে সরে যা। আর পারলে নিজের বাবা মায়ের পছন্দকে সবসময় গ্রহণ করিস। কোনো বাবা মা তার নিজের সন্তানের খারাপ চায় না, কিন্তু সন্তানরা নিজের খারাপ নিজেই ডেকে আনে। বুঝতে পেরেছিস তুই? অয়ন, এই মেয়েকে এত সব বলার দরকার কি? হ্যাঁ, কুকুর লেজ কখনো সোজা হয় শুনেছ? আর আমরা দুজন হলাম কঠোর মানুষ, আমাদের এসব উপদেশ দেওয়া মানায় নয়ন। আমাদের কাজে সমস্যা হতে পারে, এখানে আর আমাদের থাকা ঠিক হবে না। এমনকি একজনের কাছ থেকে 1 কোটি টাকা নিয়েছি, এবার দেশ ছাড়তে হবে, না হলে সমস্যা হবে। তবু বেচারিকে দেখে অনেক মায়া হলো, তাই বললাম আর কি। যারা বিয়ের মতো পবিত্র সম্পর্ক ছেড়ে প্রেমের মতো সম্পর্কে আপন করে, তাদের মতো বোকা দুনিয়া আর কেউ নেই। চলো। আমার কাছ থেকে যা যা নিয়েছিস সব ফেরত দিয়ে যা বলতেছি, না হলে তোদের দুজনকে পুলিশের হাতে তুলে দিব আমি। পারলে পুলিশকে ডেকে তাদের হাতে তুলে দে। বউ চলো, আমাদের গাড়ি এসে গেছে। অনুকে ধাক্কা মেরে রাস্তার সাইডে ফেলে দিয়ে তার বউকে নিয়ে চলে গেল। হয়তো আজ দেশ থেকে চলে যাবে, কিন্তু যার আগে অনুকে উচিত শিক্ষা দিয়ে গেল। এদেশে এরকম হাজারো চক্র কাজ করে, আর তাদের ফাঁদে ধনী দুলালিরাই ধরা পড়ে। এদের কাছে সত্যিকারের ভালোবাসার মূল্য নাই। এদের কাছে দেখতে সুন্দর হতে হবে, ছেলের টাকা থাকতে হবে, বাড়ি গাড়ি থাকতে হবে, আর পালে তো বিছানে যেত রাজি হবে। আরে যারা মন থেকে ভালোবাসে তাদের কাছে যা, সে তো তাকে আপন করে সারা জীবন জন্য রেখে দিবে। তোর কাছে টাকা পয়সা কিছুই চাইবে না, পালে সে তার টাকা নষ্ট করে তোকে সুখ দেওয়ার চেষ্টা করবে। তবু অনেক যাওয়ার দিকে চেয়ে থাকলো কেমন করে। অনুর মতো চালাক একটা মেয়ে এত বড় ভুল করতে পারে? অনুর চোখে আজ বৃষ্টির মতো পানি ঝরতেছে, যা দেখার মতো আপন কেউ নেই রাস্তার মানুষ ছাড়া। অনু কোনো রকমে রাস্তা থেকে উঠে দাঁড়ালো, আর সবাই কেমন চোখে অনুর দিকে সবাই কেমন করে তাকিয়ে আছে। অনু কোনো রকম উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করলো। সেই সময় আকাশটা গর্জে উঠে বৃষ্টি পড়া শুরু হলো। বৃষ্টির পানির কারণে অনুর চোখের জল যেন আড়াল হয়ে গেছে। অনু ভেবে পাচ্ছে না তার মতো চালাক চতুর মেয়ে কেমন করে এভাবে ঠকতে পারে। আজ মনে হয় অনুর রাস্তাটা অনেক বড় হয়েছে, শেষই হচ্ছে না। ভিজা শরীরে পুরো পাগলির মতো লাগতেছে অনুকে। কত সুন্দর করে সে যে গিয়েছিল, আর বাসায় ফিরে আসলো কিনা পাগলির মতো। অনুকে এভাবে দেখে সবাই অনুর কাছে এগিয়ে আসলো। অনুমা আমার, কি হয়েছে তোর? তুই এভাবে বৃষ্টিতে ভিজলি কি করে? অনু কোনো কথা না বলে ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। অনুর মা অনুকে জড়িয়ে ধরা থেকে সামনে নিয়ে আসলো। কি হয়েছে তোর, বলবি তো নাকি? এভাবে ছোট বাচ্চার মতো কান্না করছিস কেন তুই? আম্মু, আম্মু ও না আমাকে ঠকিয়েছে, ওর ঘরে না বউ বাচ্চা আছে। কার কথা বলছিস? আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। আম্মু, অয়ন আমাকে ঠকিয়েছে, আমি যাকে ভালোবাসতাম সে আমাকে ঠকিয়েছে, ওর ঘরে বউ বাচ্চা আছে বলে আবারও অনু ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। অনুর মা মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। পাগলি মেয়ে, তার জন্য কান্না করতে হবে নাকি তোকে? আমার তো তোর জন্য রাজপুত্রর মতো কাউকে নিয়ে আসবো। না আম্মু, আমি আর কাউকে চাই না, আমাকে দয়া করে একটু রেহাই দাও। আর আমি যদি তোমাদের বোঝা হয়ে থাকি তাহলে আমাকে বলতে পারো তোমরা। বাবা মায়ের কাছে সন্তান কখনো বোঝা হয় না রে মা, কিন্তু সন্তানের কষ্ট যে বাবা মায়ের সহ্য হয় না। আচ্ছা মা, তুই যদি একটু একা থাকতে চাস থাক, তোর যখন মন চাইবে বিয়ে করতে তখন বিয়ে করিস, আমরাও তোকে কোনো রকম তাড়া দিতে চাই না। অনুর মায়ের কথাগুলো খুব ভালো করে শুনলো। অনু যে বোনগুলো আছে আজ তারা অনুর এমন করুণ ঘটনা শুনে হাসতে লাগলো। অন্যায় করলে তার সাজা পেতে হয়। আসল মানুষকে ছেড়ে নকল মানুষের জন্য পাগল ছিল। অনু আর কাউকে কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। তখন অনুর ভাই ভাবি অনুর মায়ের কাছে আসলো। মা, আমি বলছিলাম কি, এখানে কোনো সমস্যা তো অবশ্যই আছে। আমারও তাই মনে হয়। অনু তো এত অল্পতে ভেঙে পড়ার মেয়ে না। আমি তোদের দুজনের কথা কিছুই বুঝলাম না। মা, আমার মনে হয় অনুর সাথে শামীমের কোনো কিছু হয়নি। নিশ্চয়ই অনু আগে থেকে অয়নকে ভালোবাসতো। হ্যাঁ মা, আমারও তাই মনে হয়। এই কয়েকদিনের ভালোবাসার জন্য কেউ এমন করে কাঁদে না মা।
আর দেখলে না বাবাকে কেমন করে তার ভালোবাসার কথা বলল, আর বাবা রাজি হতে ওর চোখে মুখে কতটা খুশি ছিল। আমার মনে হয় কি মা, শামীমা কোনো অন্যায় করতে পারে না, এর মাঝে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে। আপনি যদি একবার অনুকে জিজ্ঞেস করে দেখতেন তাহলে খুব ভালো হতো। মা, আমার তো মনে হয় না শামীম খারাপ। শামীম চুরি করতেও পারে না, আর তোমার মেয়ের গায়ে হাত তোলার ছেলে সে নয়। মা, আপনি জানেন তো আপনার মেয়ে কেমন জেদি আর কেমন অহংকারী। তার বিষয়ে নিশ্চয়ই আপনাকে কোনো কিছু বলতে হবে না। আপনি অনুকে একবার বলে দেখেন। আর শামীমের সাথে তো এখনও ছাড়াছাড়ি হয়নি। এখন তো দেখছিস অনুর অবস্থা, কয়েকদিন যাক তারপরে জিজ্ঞাসা করব। সব কথা অনুর ছোট বোনগুলো শুনলো, তার নিজেরা বলা বলি করলো। তারা আজ অনুর সাথে শামীমের বিষয়ে কথা বলবে। অনু রুমে ঢুকে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে বসে কাঁদতেছে। অনুর মাথায় এখন অয়নের বলা কথাগুলোই বাজতেছে। কতক্ষণ এভাবে অনু ছিল সেটা সে জানে না। হঠাৎ কাজের মেয়েটাকে অনুর সম্মতি ফিরে পায়। আফা, সেই কখন থেকে ডাকতেছি, শুনতেছেন না কেন? তুই যা, আমি ফ্রেশ হচ্ছি। আফা, আপনার গলা এমন ভাঙা ভাঙা শোনাচ্ছে কেন? তোকে যেতে বলেছি না আমি? তুই এখন এখান থেকে যা। অনুর রাগ শুনে কাজের মেয়েটা চলে গেল। অনু ফ্রেশ হয়ে বের হয়ে পোশাক পাল্টে বিছানায় উঠে বসে পড়ল। অনু দুহাটু ভাঁজ করে তার উপর হাত রেখে মাথা নিচু করে নীরবে কান্না করতেছে। ঠিক সেই সময় অনুর বোনগুলো অনুর রুমে ঢুকলো। কিরে আপু, তুই কি এভাবেই কান্না করবি নাকি এখন খুশিতে লাফালাফি করবি? অনু তার চাচাতো বোনের কথা শুনে মাথা তুলে তাকিয়ে চলাচল চোখে ওদের দিকে তাকালো। এভাবে তাকিয়ে কোনো লাভ নেই আপু। নিজে একবার ভাবতো শামীম দুলাভাইয়ের সাথে তুই কি করেছিস। আপু, দুলাভাই তোকে অনেক ভালোবাসতো রে। দেখছিস না, তোর জন্য সব করেছে, তোর সব কথা মেনে চলেছে। দুলাভাই প্রতিদিন ভালোবেসে তোর জন্য কত কিছু নিয়ে আসতো, আর তুই তার সাথে কীরকম ব্যবহার করছিস মনে আছে? ভাগ্য গুণে এমন একটা স্বামী নসিবে জুটেছে আপু। কয়জনের স্বামী তার স্ত্রীর জন্য প্রতিদিন তার পছন্দের জিনিস নিয়ে আসে রে? আরে আপু, তোকে বিয়ে করার পর দুলাভাই তোর সব রকম ভরণ পোষণ করেছে। তুই যে খাবার খেতি না, সেটাও দুলাভাইয়ের টাকায়। তোর হাত খরচ, শপিং করা, ভার্সিটির টাকা সব বহন করেছে দুলাভাই। আপু, তুই কিনা তোর অহংকার আর জেদের বশে এমন ভালো মানুষের সাথে এমন করতে পারলি? একবার ভেবে দেখতো দুলাভাই তোর জন্য কি না করেছে। তোর সব রকম চাহিদা দুলাভাই পূরণ করেছে, বুঝলি? তুই তোর নিজের সুখ তুই নিজেই নষ্ট করেছিস। দুলাভাইকে তুই সব রকম কষ্ট দিয়েছিস। তোর জন্য দুলাভাই কেঁদেছে অনেকবার, যা আমরা নিজের চোখে দেখেছি। এই বাসার সবাই দুলাভাইকে খুব সম্মান করে চলতো, কারো কথার উপর কোনো কথা বলতো না। শেষে কিনা সেই মানুষটাকে তুই খারাপ বানিয়ে ছাড়লি। আচ্ছা, একবার ভেবে দেখতো অয়ন তোর জন্য কি করেছে আর দুলাভাই তোর জন্য কি করেছে। যে ভালোবাসতে জানে না, সে কখনো ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে সরে থাকে না। ভালোবাসার মানুষকে নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখে। আর দুলাভাই তোকে সত্যি ভালোবাসতো, তাই তো তোর সব অন্যায় মুখ বুজে সহ্য করে তোর ইচ্ছেগুলো পূরণ করেছে। তুই কি একবারও ভেবে দেখেছিস যে লোকটা বাবা মায়ের একমাত্র সন্তান, সে লোকটা তার জন্মদাতা পিতামাতার কাছ থেকে একটা বছর দূরে ছিল? আরে আমরা কাকে কি বুঝাচ্ছি, সে সব জানে, আর সব জেনেই তো এসব করেছে। আপু, ভোগে না, ত্যাগেই প্রকৃত সুখ, এটা মনে রাখিস। তুই শুধু তোর নিজের সুখের কথা ভেবেছিস, আর নিজের সুখের জন্য তোমার বাবা মাকেও অনেক কষ্ট দিস। তোরা কি আমার কাটা খায় লবণে ছিটা দিতে এসেছিস নাকি? আরে আমরা কেন তোকে লবণে ছিটা দিতে যাব? তোকে সব সত্যিগুলো জানালাম আর তোর ভুলগুলো ধরিয়ে দিলাম। জানিস তো আপু, এমন একটা স্বামী পেলে না, জীবনে আর কিছুই চাই না। আল্লাহর কাছে প্রার্থনা করি শামীম ভাইয়ের মতো যেন স্বামী আমার নসিবে থাকে, কারণ ওই মানুষটা বুঝতে পারে তার ভালোবাসার মানুষের কখন কি লাগবে, কখন কি প্রয়োজন। অয়ন তোকে ব্যবহার করেছে, তোর কাছ থেকে সব কিছু হাতিয়ে নিয়েছে, কিন্তু শামীম দুলাভাই তোকে তার সর্বোচ্চটা দিয়েছে। দুলাভাই গরিব হলেও নিজের সম্মান নিজেই রক্ষা করেছে। নিজের গরিবী অবস্থানে থেকেও তোর মতন ধনীর দুলালির সব ইচ্ছা পূরণ করেছে।
আল্লাহ চাইলে তোকে, আমাকে, আমাদের সবাইকে গরিব বানাতে পারতো, কিন্তু তা করে নাই। ধনী গরিব মিলেই মানুষ, আর এদের সম্মানও পুরো দুনিয়া। তোরা কি এসব কথার খোঁটা দিতে এসেছিস সেখানে? আমাকে কি পাগল করে ছাড়বি? আমি এখন কি করব? আপু, এত হাইপার হচ্ছিস কেন? শোন আপু, এখনও তোদের ডিভোর্স হয়ে যায়নি, এখনও অনেক সময় আছে। তুই যদি সত্যি তোর ভুল বুঝতে পারিস তাহলে দুলাভাইয়ের কাছে ফিরে যা। দুলাভাই অনেক ভালো মানুষ, দেখবি তোকে মেনে নেবে। এমন সময় কাজের মেয়েটা রুমে ঢুকে। কাজের মেয়েটার রুমে ঢুকে মাত্রই সবাই ভয় পেয়ে যায়। না জানি এসব কথা সে বাসার অন্য কাউকে বলে দেয়। আফা, আমাকে দেখে ভয় পাওয়ার কিচ্ছুই নাই, আমি সব জানি। মানে কি জানিস তুই? আফা, আপনি দুলাভাইয়ের মাইনা নেন নাই এটা জানি। আপনারা যখন রুমে থাকেন না, তখন তো আমি আয়শা রুম পরিষ্কার করি, তখনই দেখেছি ব্যালকনিতে আলাদা থাকা জায়গা করা। তুই এসব দেখেছিস? শুধু কি হেইগুলা নাকি, আপনি যে প্রেম করতেন সেটাও জানতাম। আপনি যে প্রতি রাইতে দুলাভাইরে অপমান করতেন সেইটাও জানতাম। তখনই বুঝেছি আপনি দুলাভাইরে মাইনা লন নাই। এসব কথা কাউকে বলিস নাই তো তুই? আপনি যেরকম মানুষ আফা, এগুলো বলে কি নিজের পেটে নিজে লাথি দিমু? এখন এখানে কেন এসেছিস তুই? আপনারা এই বাসা থাইকা চইলা যাওয়ার পর আমি রুমটা পরিষ্কার করতে আসি, এসে এই পায়েল জোড়া পাই। সেদিন তো আপনি রাগ কইরা ফালাইয়া দিয়েছিলেন। অনু বিছানা থেকে দৌড়ে গিয়ে কাজের মেয়েটার কাছ থেকে পায়েল জোড়া কেড়ে নিল। পায়েল জোড়া বুকে নিয়ে অনু কান্না করতে থাকলো। আফা, এখন কান্না কইরা কি হইব? হাতে থাকা 7 রাজার দন চেনেন নাই? ছোট আফা বড় আফার জন্য তো প্রত্যেক দিন রাতে কফি বা গরম দুধ লইয়া আইতাম। তখন দরজার আড়াল থেকে এসব শুনেছি আমি। আফা, একখান কথা কি জানেন? স্বামী হইল বউ জামা কাপড়ের মতো, স্বামী পাশে থাকলে আর কিচ্ছু লাগে না। স্বামী একটা বইয়ের লাইয়া সব কিছু গো। আর আপনি তো একটা খুব ভালো স্বামী পাইছেন। আমার স্বামী তো প্রতি রাতে মাতাল হইয়া আইসা আমার সাথে কত খারাপ কিছু করে। আমার গায়ে হাত তুলে ঠিক মতো খাওন কাপড় দেয় না। তার জন্য তো নিজে আপনি গো বাসায় কাজ কাম করি, আর আপনি স্বামীকে কত বালা মানুষ। এমন স্বামী পাইলে তো মাথায় তুলে রাখতাম আমি। আমার কথায় আবার কোনো কিছু মনে কইরেন না আফা, মনের মাঝে যা সত্যি মনে হয়েছে সেটাই কইছি। এখন আমি যাই, মেলা কাম বাকি আছে, করতে হইব। সবাই কাজের মেয়েটার কথা শুনে অনেক অবাক, বিশেষ করে অনু অবাক। সবার মুখে মুখে এখনো শামীমের কত ভালো কথা। কাজের মেয়েটার সাথে সাথে অনুর বোনগুলো চলে গেল, কিন্তু যাওয়ার আগে অনুকে শিক্ষা দিয়ে গেল, বুঝিয়ে গেল। অনু পায়েল জোড়া বুকে নিয়ে কান্না করতে থাকলো। এখন চোখের সামনে শুধু শামীমের চেহারা ভেসে উঠতেছে। এদিকে শামীমের কাজে অনেক মুগ্ধ মুসা। শামীমের পরামর্শ আর কাজের কারণে মুসা আবারও সেরা 10 জন ব্যবসায়ীর মধ্যে একজন। আর এখন শামীম আগের মতো নেই। এখন শামীম অনেক কঠোর আর স্মার্ট হয়ে গেছে। এখন শামীমের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে। মুসা শামীমের কেবিনে আসলো। আরে ভাই, আপনি আমার কেবিনে কেন? আমাকে ডাক দিলে তো আপনার কাছে যেতাম। জানি ডাক দিলে আসবে তুমি, ভাবলাম একবার নিজেই ভাইয়ের খবর নেই। দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আমি বসতে আসি নাই, তোমাকে নিয়ে এক জায়গায় যাব, তাই আমি এসেছি। কোথায় যাবেন আমাকে নিয়ে? অফিসের কি কোনো কাজ আছে নাকি? তোমার মাথায় কি কাজ ছাড়া কোনো কিছু থাকে না? আজ 2 ভাই মিলে একটু আনন্দ ফুর্তি করব, আর কোনো কাজ করতে হবে না। চল আমার সাথে তুই। শামীম মুসার সাথে বের হয়ে গেল। মুসা একটা ডিস্কোতে নিয়ে আসলো শামীমকে। ডিস্কোতে কিছু মেয়ে নাচ গান করে, তা তো জানেন। সেখানে কিছু মেয়ে নাচ গান করতেছে। মুসা শামীমকে নিয়ে একটা টেবিলে বসলো আর ওয়েটারকে হুইস্কির বোতল আনতে বলল। না না ভাই, এসব আমি খাবো না, এসব আমি খেতে পারি না। কেন? প্রেমে ব্যর্থ হয়ে তো ঠিকই সিগারেট, মদ, গাঁজা, বাংলা মদ খেয়েছিলি।
সেসব তো সকল পাঠক পাঠিকা জানে। তাহলে আজ কেন খাবি না? শোন, জীবনটা উপভোগ করতে শেখ। তোকে এভাবে মনমরা হয়ে থাকতে দেখে আমার ভালো লাগে না। হ্যাঁ, শামিমার মুসাকে কোনো কথা বলো না, সোজা হুইস্কির বোতল খুলে ডকডক করে খাওয়া শুরু করে দিল। শামিমের খাওয়া দেখে মুসাও খাওয়া বন্ধ করলো। আজ শামিমের মনটা বেজায় অনেক খুশি হয়ে গেল। এখন শামিমের মন চাচ্ছে সবাইকে বলতে, আজ এখন থেকে নতুন শামিমকে সবাই দেখবে। হুইস্কির বোতল গুনে গুনে 7টা শেষ করেছে মুসা আর শামিম। দুজনের অশান্ত মনটা আজ একটু হলেও শান্ত আছে। সেখানে যে মেয়েগুলো নাচ গান করতেছিল সেখানে গিয়ে মুসা আর শামিম হালকা নাচলো। এই শামিম, চলো, আর থাকা যাবে না, অনেক রাত হয়ে গেছে। আপনার বাসায় তো কেউ না কেউ অপেক্ষা করতেছে আপনার জন্য, তাই না? দেখেন না ভাই, দিন শেষে আমিও আপন কারো নিয়ে ফিরতে চাই, কিন্তু আমার খোঁজ খবর রাখবে এমন কেউই নেই। বাসায় গিয়ে কি করবো আমি, বলে দেন আপনি। এত চিন্তা করিও না, এখন তোমার ভাই আছে না, ধীরে ধীরে তোমার জীবনের সব কিছু সে এনে দিবে। শুধু একটু সময়ের অপেক্ষা করো তুমি। হ্যাঁ, আমার জীবনে যে সেই সময়গুলো কখন আসবে সেটাও বলতে পারতেছি না আমি। এখন কথা না বলে বাইরে চলো, একটা খুশির খবর আছে। শামিম কোনো কথা না বলে মুসা সহ বাইরে চলে আসলো। মুসা গাড়িতে উঠে ড্রাইভ করা শুরু করল। শামিম সামনের মুসার পাশে সিটে বসে আছে। গাড়ি চালাতে চালাতে মুসা বলা শুরু করে দিল, এবছর সেরা কোম্পানির অ্যাওয়ার্ডটা আমাদের কোম্পানি পাচ্ছে। স্বাগতম ভাই। তার উপলক্ষে সামনের সপ্তাহে একটা বড় পার্টির আয়োজন করেছি আমি, যেখানে দেশের টপ টপ বিজনেসম্যান উপস্থিত হবে। আর এসব হয়েছে তোমার জন্য মাত্র। আমি কিছু করিনি ভাই, যা করেছে সব আল্লাহ করেছে, আর সব শ্রমিক করেছে, আর অবশ্যই সব কর্মকর্তা কর্মচারী করেছে। কিন্তু ওদের থেকে তোমার পরিশ্রমটা অনেক বেশি। ভাই বলে ডেকে বুকে টেনে নিয়েছেন। আপনার জন্য করবো না তো কার জন্য করব? আমি তো আজও জেলে থাকতাম। আপনি যদি সময় মতো না আসতেন, আমি কি আজ এরকম সুখের ঠিকানা পেতাম? আমাকে তো আমার আপন মানুষগুলো অবহেলা অপমান করেছে, কেউ আমাকে সামান্যটুকু ভালোবাসা দেয়নি। এবার আমার কথা শোন, সেদিন পার্টিতে অনেক বড় ঘরের মেয়েরাও থাকবে। আমি চাই তাদের মধ্য থেকে কাউকে পছন্দ কর, আর তা যদি না পারো তো সেখানে অনেক মেয়ে থাকবে যারা টাকার বিনিময়ে অনেক কিছু করে। আর আমি চাই তুমি জীবনে আনন্দ ফুর্তি করো, তোমার জীবনে পিছু টান নেই। না না ভাই, এসব আমি পারবো না, এসব আমাকে দিয়ে হবে না। বর্তমান যারা এসব করে তারাই ভালোবাসা পায়, আনন্দ পায়। পার্টিতে মন যা চায় তাই করবে তুমি। এমন গুটিয়ে থাকলে হবে না, নিজেকে আনন্দ দিতে শেখো, তবে না অতীত ভুলতে পারবে, সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আচ্ছা ভাই, আগে পার্টির দিন আসুক, তারপর নয় সব করব, বলতে হবে না। আমি বাসায় তোমাকে নামিয়ে দিয়ে বাসায় চলে যাব। তোমার ভাবি আবার অপেক্ষা করছে আমার জন্য। এটা আমার দ্বিতীয় বউ, বুঝলি, অনেক ভালো সে। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে, সামনে আমাকে নামিয়ে দেন। মুসা শামিমকে নামিয়ে দিয়ে তার বাসায় চলে গেল। এদিকে শামিম মুসার কথাগুলো ভাবতে লাগলো, সত্যি কি সব আনন্দ ফুর্তি করে নিজের অতীতকে ভুলতে পারবো? বড় তো কখনো ভুল কিছু বলে না, আবার মুসা ভাইও তার কখনো কোনো খারাপ চায়নি। যদি তাই হয় তাহলে নিজেকে শামিম একেবারে বদলে ফেলবে। এদিকে অনু দিন দিন মরা হয়ে বাসায় থাকে, কারোর সাথে তেমন ঠিকমতো সে কথাও বলে না। সবসময় শামিমের দেওয়া পায়েল জোড়ার দিকে তাকিয়ে থাকে আর শামিমকে মনে করে। দিন শেষে যখন সন্ধ্যা নামে আর বাসার কলিং বেল বেজে উঠলে অনু দৌড়ে গিয়ে দরজা খুলে। এই বুঝি শামিম আসলো, কিন্তু দরজা খুলে দেখে হয় তার ভাই, বাবা, চাচা, আত্মীয় এনারা এসেছে, শামিম আসে নাই। অনু এখন খুব মিস করে শামিমকে আর শামিমে নিয়ে আসা ফুল, ফুচকা, চকলেট, শাড়ি সব কিছু। কিন্তু শামিম আর আসে না। সবসময় বাসের গেটের দিকে তাকিয়ে থাকে অনু, যদি একবার শামিম আসে। এমনকি অনু তাদের নতুন যে বাসা ভাড়া নিয়েছিল সেখানে গিয়েও শামিমের খোঁজ করে পায় না। কথায় আছে না, হারিয়ে খুঁজবে আমায়। অনুর বেলায়ও ঠিক তাই হয়েছে। অনুকে এভাবে থাকতে দেখে অনুর বাবার খুব কষ্ট হচ্ছে। অনুর বাবা মনে করেছে প্রেম হারিয়ে যাওয়ার কারণে হয়তো বা তার মেয়ের এমন মনমারা হয়ে থাকে। কিন্তু অনু মা বোনেরা আর এসব সহ্য করতে পারছে না। তাই অনু মা বোনেরা অনু যে অন্যায় করেছে শামিমের সাথে, আর অনু যে ঠকেছে তার সব কথা বলে দেয়। সব কিছু শুনে অনুর বাবা তো লজ্জায় মাথা নিচু করে ফেল। নিজের মেয়ের ভুলের জন্য একটা ছেলের সাথে তিনি কি ব্যাপারটাই না করেছেন।
অনুর বাবা তখন অনুকে ডাকতে বলল। অনু তো সেই মন খারাপ করে তার বাবার সামনে এসে হাজির। অনু, তোর মা আর এরা আমাকে যা বললো তা কি সত্যি? অনু তার বাবার কথা কিছুই বুঝতে পারল না। অনু তখন তার মা আর বোনেদের দিকে তাকিয়ে আছে। অনুর মা আর বোনেরা চোখের পাশে বুঝিয়ে দিল যে শামীমা তার কথা বলে দিয়েছে। কি হলো, এভাবে চুপ করে আসো কেন? কথাটি একটু রেগে বলল অনুর বাবা। কথাটা শুনেই অনুর শরীর কেঁপে উঠল আর কিছুটা ভয় পেল। হ্যাঁ বাপি, সব সত্যি। আমি ইচ্ছে। আর কোনো কিছু বলতে না দিয়ে অনুর বাবা এগিয়ে এসে অনুর গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল। অনুর সাথে সাথেই কেঁদে ফেল। বাপি, তুমি আমাকে মারতে পারলে? যে হাত দিয়ে আমাকে কখনো আঘাত করো নাই, আজ সেই হাত দিয়ে আমাকে মারতে পারলে? যে হাত দিয়ে আমাকে খাইয়ে দিতে, আমার ইচ্ছেগুলো পূরণ করে দিতে, সে হাত দিয়ে আদর করতে, ভালোবাসা দিতে, আর আজ সেই হাত দিয়ে আমাকে মারতে পারলে তুমি? এই চর তোকে আরো আগেই মারা উচিত ছিল আমার। দুনিয়ার কোনো বাবা আমার সন্তানের খারাপ চায় না, আমি তোর কোনো খারাপ চাইনি। জীবনে যখন যা চাইছিস, যা বলেছিস বাবা হয়ে, তাই করেছি আমি। আমার ছোট সন্তান তুই, তোকে কখনো কোনো কিছুর অভাব বসতে দেয়নি আমি। আর সেই তুই কিনা শামীমের মতো ছেলের সাথে এমন খারাপ কিছু করেছিস? বাপি, আমাকে তুমি মারো, তবু আমাকে তুমি শামীমের কাছে নিয়ে চলো। আমার যে এখন তাকে খুব দরকার, তার কাছে আমার যে ক্ষমা চাইতেই হবে। আমাকে দিয়ে যে অন্যায় কাজ করিয়ে নিয়েছিস, তাতে এই মুখ নিয়ে শামীমের কাছে যাওয়ার কোনো শক্তি নাই। বাপি, দয়া করো আমাকে, আমার তো সব ইচ্ছা পূরণ করে দাও। তুমি শেষবার নয় শামীমকে চাইলাম তোমার কাছে। শামীমের সাথে যা যা করেছিস তাতে শামীম মানবে বলে মনে হয় না। আর আমিও এই মুখ নিয়ে তার সামনে যেতে পারবো না। অনেক খুঁজে শামীমের মতো ভালো একটা ছেলের সাথে তোর বিয়ে দিয়েছিলাম, যাতে তোকে নিয়ে সুখে সংসার করতে পারিস। আমি আর তোর মা কখনো তোর খারাপ চাইনি, নিজের খারাপ তুই নিজেই চেয়েছিস। ও বাপি, তুমি না আমার ভালো বাপি, প্লিজ আমাকে শামীমকে এনে দাও না। ওকে ছাড়া যে থাকতে খুব কষ্ট হচ্ছে আমার। আমি যে এখন সব সময় শামীমকে মিস করি, তাকে যে আমার লাগবে। আমি আর তোর মা আজকের পর থেকে তোর কোনো কথাই রাখবো না। নিজেকে যেমন করে শামীমকে হারিয়েছিস, ঠিক নিজে থেকেই তাকে খুঁজে বের করে আমরা আর তোর কোনো কথাই কান দিচ্ছি না। অনুর বাবা কোনো কথা না বলে সেখান থেকে তার রুমে চলে গেল। অনু তখন তার মায়ের কাছে এগিয়ে গেল। আম্মু, তুমি ওকে বাপের মতো করে আমাকে বলবে? না, বলার কি আছে? আগে যদি জানতাম আমার পেটের তোর মতো এমন বিয়াদব মেয়ের জন্ম নিবে, তোকে পৃথিবীতেই আনার আগে মেরে ফেলতাম। আম্মু, এমন কথা তুমি বলতে পারলে আমাকে? না বলার কি আছে? নিজে যদি ভালো মানুষকে খারাপ সাজাতে পারিস, কষ্ট দিতে পারিস, তাহলে আমি কেন পারবো না? আর তুই বা কেমন মেয়ে, নিজের স্বার্থের কথা ভাবলি, একটাবার নিজের বাবার সম্মানের কথা ভাবতে পারলি না? অনুর মা সেখান থেকে চলে গেল রুমে। অনু এবার তার ভাইয়ের কাছে এগিয়ে গেল। ভাইয়া, অন্তত তুই এবার আমাকে সাহায্য কর। আমার তো অনেক ইচ্ছা তুই পূরণ করে দিয়েছিস। ভাইয়া রে, তুই অন্তত মুখ ফিরিয়ে দিস না আমার থেকে। ভাইয়া, তখন আমি অন্ধ ভালোবাসাই নিজেই অনেক বড় ভুল করেছি রে। এইভাবে আর বলিস না। শোন ভাইয়া, যাস না চলে। এই ভাইয়া শোন। অনু ভাইও সেখান থেকে নিজের রুমে চলে গেল। অনু এবার তার ভাবির কাছে গেল। ভাবি আমাকে এমনভাবে দেখে, তোমার কি কষ্ট হচ্ছে না? আমাকে আজ অন্তত ভালো কি মন্দ কি তার একটা পথ দেখিয়ে দাও। আমি হলাম পরের ঘরের মেয়ে, আমি বা তোমাকে কি বলবো অনু? তুমি যা করেছো শামীমের সাথে, তা মেনে নেওয়া যায় না। শামীম তো আমাকে কখনো ভাবি ডাকে নাই, ডেকেছে বোন বলে। যে আমার ভাইয়ের সাথে অন্যায় করেছে, আমি তার সাথে নাই। অনু ভাবিও এবার তাদের রুমে চলে গেল। অনু এবার মেঝেতে বসে কান্না করতে থাকলো। আজ অনুর কোনো কথাতেই কেউ কান দিচ্ছে না। দিবে বা কেমন করে? যে মেয়ে এত বড় অন্যায় করতে পারে, তার কথা শুনে কি লাভ? যে মেয়ে বিয়ের মতো পবিত্র সম্পর্ক ছেড়ে হারাম ভালোবাসায় মুজে থাকে, তার কোনো কথা শোনার প্রয়োজন হয় না। যে মেয়ে একটা নিরীহ ছেলের সাথে এমন খারাপ ব্যবহার করতে পারে, তার কথাতে কান্না দেওয়াই ভালো। অনু শুধু কান্না করে যাচ্ছে। নিজেকে আজ বড্ড একা মনে হচ্ছে তার। আজ সবাই তার আশেপাশে থেকেও যেন কেউ তার পাশে নাই। এমন সময় অনুর চাচাতো বোন অনুর কাঁধে হাত রাখলো। অনু ঘুরে দেখে তার চাচাতো বোন। তোরা নিশ্চয়ই খুব মজা পাচ্ছিস।
আমার এমন অবস্থা দেখে নিশ্চয়ই আমাকেও তোরা সাহায্য করবি না। আর পাপি, আম্মু, ভাইয়া, ভাবির মতো আমাকে কথা শুনিয়ে দিবি তোরা, আর শেষে চলে যাবি। না আপু, আমরা এখন কিছুই করব না। ঠিক এমন অবস্থায় যখন দুলাভাই ছিল তার পাশেও আমরা ছিলাম। তাহলে তোরা বলে দে আমি কি করব এখন? আপু, যা করার তা তো করে ফেলেছ। এবার তোমার কাজ হলো দুলাভাইকে খুঁজে বের করা আর তার কাছে ক্ষমা চাওয়া। আর দুলাভাই যেভাবে চলতে বলে ঠিক সেইভাবেই থাকতে হবে তোমাকে। আমি তার সব কথা মেনেই তো চলবো, তাকে আমার কাছে এনে দে না তোরা। আমরা তো জানি না তিনি কোথায়। তুমি আর বড় আব্বু তো তাকে নাকি পুলিশের কাছে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি আমি। কালকেই থানায় যাব আর তাকে ছাড়িয়ে এনে তার পা ধরে ক্ষমা চাইবো আমি। তোমার যা ভালো মনে হয় আপু। তবে আপু, এবার দুলাভাইকে পেলে শত ঝড় এলেও হারিও না, তাহলে নিজের কবর নিজেকে খুঁড়তে হবে তোমার। আমি আর তার সাথে কোনো অন্যায় করব না। দরকার হলে তার পা পরিষ্কার করা পানি পান করব। আমার স্বামী আমার অহংকার, আমি যে তার অহংকারী বউ। আপু, তোকে আর অহংকারী থাকা যাবে না রে। এখন তো বুঝলি অহংকার করলে মানুষের জীবনে কত কিছুর ক্ষতি হয়। অহংকার আর করবো না রে। আর কাউকে অহংকার করতে দেখলে আমার অবস্থার কথা জানাবো। অনুর বোনেরা অনুকে ধরে তার রুমে নিয়ে গেল। শারদ অনু ঘুমাতে পায় নাই। খুব সকালে অনু পায়ে হেঁটে হেঁটে থানায় যায়। সেখানে গিয়ে অনু শুনে তার বাবার বন্ধু সেদিন শামীমকে ছেড়ে দিতে বলে, আর তারাই জানে শামীম এখন কথাই। অনু থানা থেকে বের হয়ে আবারও হেঁটে হেঁটে তার বন্ধুর অফিসে চলে গেল, যেখানে আগে শামীম চাকরি করত। সেখানে অফিসে ঢুকেই অনু তার বাবার বন্ধুর কেবিনে গেল। আরে অনু মামুনি, কি মনে করে এখানে এসেছো তুমি? আঙ্কেল, আমি শামীমের কথা জানতে এসেছি। ওই চোরের নাম আমার সামনে তুলবে না বলে দিলাম। আঙ্কেল, চোর শামীম না আমি। আমি সেদিন সব টাকা সরিয়েছি শামীমকে সবার সামনে ছোট আর খারাপ বানানোর জন্য। মানে কিছুই তো বুঝলাম না আমি। পরে সব জানাবো আমি। আগে বলুন শামীম কোথায়? থানায় গেলাম, পুলিশ বলল আপনি নাকি সেদিন তাকে ছেড়ে দিয়েছেন। সেদিন দেশের টপ বিজনেসম্যান মুসা আমার অফিসে আসে কোনো এক কাজে, আর তিনি সব টাকা পরিশোধ করে দিয়ে শামীমকে ছাড়িয়ে নেয়। ছাড়িয়ে নেওয়ার পর কি হলো বলুন আমাকে আঙ্কেল। মুসা তার সাথে শামীমকে নিয়ে যায় আর তার অফিসে চাকরি দেয়। পরে শুনেছি শামীমকে থাকার জন্য নাকি ফ্ল্যাট দিছে, গাড়ি দিছে, আরো কত কি কি জাঁকি দিছে। আর শামীম ওই অফিসে চাকরি করার পর থেকেই মুসার কোম্পানি দেশের 1 নম্বরে চলে গেছে। আঙ্কেল, দয়া করে আমাকে মুসার অফিসের ঠিকানা দিন, আমাকে যে যেতে হবে। অনুর বাবার বন্ধু অনুকে মুসার অফিসের ঠিকানা দিল। অনু মুসার অফিসের ঠিকানা পেয়ে সেখানে আর না থেকে দ্রুত সেখান থেকে বের হয়ে শুরু করে দিল। একে তো প্রচণ্ড রোদ, তারপর সেই গরম। অনুর শরীর ঘামে ভিজে গেছে, আর সকাল থেকে এখনো পর্যন্ত কোনো কিছু খায়নি সে। অনু রোদে গরমে একেবারে ক্লান্ত। কোনো রকম ওনার আঁচল দিয়ে মুখের ঘামটুকু মুছে মুসার অফিসে ঢুকলো সে। অফিসে ঢুকে চারিদিকে অনু শামীমকে খুঁজতে থাকলো, কিন্তু অনু কোথাও শামীমকে দেখতে পারল না। অনুকে পাগলের মতো কাউকে খোঁজ করতে দেখে সেখানে অফিসে পিয়ন চলে আসলো। এই যে আপা, আপনি কি কাউকে খুঁজতেছেন? জি ভাইয়া, একজনকে খুঁজতেছি, তাকে আমার খুব দরকার। কাকে খোঁজ করতেছেন আর তার নাম কি বলেন? এখানে যারা কাজ করে তাদের সবাইকে চিনি আমি। জি ভাইয়া, এখানে যে চাকরি করে শামীম, তাকে কি চিনেন আপনি? আরে শামীম স্যারকে চিনবো না কেন? এই অফিসে যারা চাকরি করে তাদের সবাই শামীম স্যারকে চিনে। আর শামীম স্যার অনেক বড় মনের আর ভালো মানুষ। আমাকে তো তিনি এই চাকরিটা নিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি সব জানি, উনি খুব ভালো। এবার দয়া করে বলবেন আমি শামীমকে কোথায় পাবো? স্যার তো একটু আগে বড় স্যারের সাথে বাইরে গেল কাজে। আসবে কখন উনি? স্যার তো আজ আসবে না। কেন? কারণ কালকে তো অফিসে বড় একটা পার্টির আয়োজন করা হয়েছে। স্যার কিছু কাজের জন্য বড় স্যার সহ শামীম স্যার বাইরে গেছে, আর আধা ঘন্টার মধ্যে আজ অফিস ছুটি হবে। পিয়নের কথা শুনে অনুর মনটা একটু খারাপ হলো, তবে এর মাঝে আশার বাণী হলো শামীম এখানে চাকরি করে। আচ্ছা, কালকে কি আপনার শামীম স্যার পার্টিতে আসবেন? ওনার জন্যই তো আজ আমাদের কোম্পানিটা দেশের নাম্বার 1। আর সেই পার্টিতে কি না তিনি না থাকবেন? তিনি সহ এখানে যারা চাকরি করে সবাই উপস্থিত থাকবেন, এমনকি দেশের বড় বড় বিজনেসম্যান উপস্থিত হবে। আচ্ছা, কাল পার্টি কখন শুরু হবে? কেন, এই তো রাত 8টার সময় শুরু হবে। আপনাকে ধন্যবাদ। আরে দাঁড়ান, কোথায় যান? আপনি কে সেটাই তো জানা হলো না।
আমি কে সেটা কালকে জানতে পারবেন। আর আমাকে সব বলার জন্য আবারও আপনাকে ধন্যবাদ। অনু একটু হলেও খুশি হলো। যাই হোক, আজ না পেলেও কালকে তো অনু শামীমকে পাবে। অনুর সাথে দেখা হলে আগে ক্ষমা চেয়ে নেবে অনু। অনেক বড় বড় অপরাধ করেছে অনু শামীমের সাথে। অনু মুসার অফিস থেকে হাসিমুখে বের হলো। আর মাত্র একটা দিন, তারপর সে শামীমে দেখা পাবে। আর দেখা হলেই আপন করে নিবে অনু শামীমকে। শামীম তো অনুকে ভালোবাসে, নিশ্চয়ই শামীমও অনুকে দেখলে খুব খুশি হবে। অনুকে আজ বাসায় হাসি খুশি দেখে ওর বোনগুলো অনুকে ঘিরে হলো। কিরে আপু, আজ তোকে এত খুশি খুশি লাগছে কেন? কেন রে, আমি কি খুশি থাকতে পারি না, নাকি আমার খুশি দেখে তোদের সহ্য হচ্ছে না? কি যে বলিস না আপু তুই, আমরা সবাই চাই তুই সব সময় হাসি খুশি থাক। তোর হাসি খুশি মুখ দেখলেই তো আমাদের মনে শান্তি আসে। আমরা কেন তোর হাসি খুশি মুখ দেখে সহ্য করব না? আচ্ছা আপু বল না, তুই আজ এতদিন পর তোকে হাসতে দেখেছি, এর কারণ কি? বল না আপু। আমি শামীমকে পেয়েছি রে। কোথায় দুলা ভাই? সাথে নিয়ে আসলি না কেন? আরে তাকে পাইনি, কিন্তু সে যেখানে কাজ করে সেখানে গিয়েছিলাম। তাহলে দেখা হয়েছে আর তোকে মেনেও নিয়েছে, তাই না? বল। আরে না, দেখা হয়নি তো। তাহলে আগে পুরা কথা তুই শুনবি নাকি? আমি গিয়ে শুনি সেখানে সে নাই। কালকে ওদের অফিসে পার্টি আছে, তাই ভাবতেছি কাল সেখানে গিয়ে ওকে সারপ্রাইজ দিব আমি। সত্যি তুই সেখানে যাবি? হ্যাঁ যাবো তো। ইস, কতদিন পর তাকে দেখবো আমি। দেখা হলে কি করবি আপু তুই? দেখা হলে কি করব জানি না, তবে সামনে পেলেই ওকে আগে জড়িয়ে ধরে বুকে টেনে নিব আমি। তারপর আর কি করবি বল না। এই, তোরা যাবি? তোদের পড়াশোনা নাই? সব কি তোদের বলতে হবে নাকি? শুনলাম, তা কি হলো? দুলা ভাই তো আমাদের আধো ঘরওয়ালি বলতো। এই শামীম শুধু আমার, বুঝলি তোরা? ওর দিকে কেউ নজর দিবি না, না হলে চোখ তুলে নেব বলে দিলাম। আরে যাচ্ছিস কেন আপু তুই? তুই যখন দুলা ভাইকে সময় দিতি না, তখন তো আমরাই সময় দিতাম তাকে। এই, তোরা কিছুই করিস নাই তো ওর সাথে? আমরা তো অনেক কিছু করেছি। আর আমাদের প্রতিদিন ফুচকা এনে খাইয়ে দিত, চকলেট এনে দিত। আমরা তো মাঝে মাঝে দুলাভাইকে জড়িয়ে ধরতাম। শুধু কি জড়িয়ে ধরা, গালে কতগুলো খেক করেছি আমরা। এই কি বললি তোরা? ওর সাথে এসব করেছিস আমার আড়ালে? জানি তো সব ছেলে একেই মেয়ে দেখলেই জিভে জল চলে আসে। আমি যাব না, আর ওর সাথে দেখা করতে বলবো না, আর ওর সাথে কোনো কথা। আপু, আমরা তো মজা করছিলাম, তুই আবারও দুলাভাইকে ভুল বুঝছিস কিন্তু। দেখো আপু, তুমি যা ভাবতেছো তা কিন্তু কিছুই না। দুলাভাইকে ভুল বুঝো না তুমি, তাহলে কিন্তু হারিয়ে ফেলবে। দুলাভাই কি এমন মানুষ? তোর কি মনে হয়? না না, আমি কেন ভুল বুঝবো? সত্যি বলতে তার সাথে কাউকে মেনে নিতে পারবো না আমি ওকে অনেক ভালোবাসি রে। তোরা বুঝবি না, শামীম শুধুই আমার, আর কারো না, বুঝলি তোরা? আমরা সব বুঝি আর সব জানি, এরপরেও বলবো, আপু এবার দুলাভাইকে পেলে আর হারিয়ে ফেলো না। আপু ভুলে যাস না, দুলাভাই দোষী না, দোষী কিন্তু তুই। তাই এমন করে আর থেকো না, নিজেকে একটু হলেও চেঞ্জ করে ফেলো। আচ্ছা, তোদের সাথে তো আর অনেক কথাই হতো, তাই না? আচ্ছা, ও কি কি পছন্দ করে খেতে পড়তে, আর কেমন মেয়ে চাই তার? আপু, দুলাভাই সাধারণ জীবনযাপন পছন্দ করে, সাধারণ সব পোশাক পরতে ভালোবাসে। আর একটা সাধারণ মানুষ, সে সব সময় খাবার খায় ঠিক সেই সব। আর মেয়ে বলতে অতি সাধারণ মেয়ে, যার মনে কোনো অহংকার থাকবে না, ঈর্ষা থাকবে না, ভদ্র হবে, ভদ্রভাবে চলাফেরা করবে। সব কিছুতেই চাহিদা তার আয়ের উপর নির্ভর করে হতে হবে। আর তার থেকে বেশি বড় কথা, তাকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে। আচ্ছা, কালকে কি পরে যাবো রে ওর সামনে? আপু, দুলাভাই না শাড়ি খুব পছন্দ করে, তুমি বরং কাল নীল পরি হয়ে এসো। যেমন? এই যে ধরো, নীল শাড়ি, নীল ব্লাউজ, নীল কানের দুল, নীল টিকলি, নীল হাতের চুড়ি, নীল গলার চেন, সব নীল হবে। চোখে নীল কাজল দিবে, চুলগুলো বাঁধবে। উফ, একেবারে নীলপরি লাগবে তোমাকে দেখতে। আপু, তোর চেহারা যা সুন্দর, নীল সব কিছুই তোকে ফাটাফাটি মানাবে। আচ্ছা, আমাকে দেখলে কি মেনে নেবে শামীম?
আপু দুলাভাই তোমাকে ভালোবাসে, মেনে নেবে না কেন? আর যদি তোকে না মানে আপু, তাহলে তুই চেষ্টা করবি। তুইও তো এখন তাকে ভালোবাসিস, তাই না? আপু ভুলে যাস না, অপরাধী তুই, দুলাভাই না। সুতরাং সব কিছু তোকে স্বাভাবিক রাখতে হবে। আর এখন থেকে দুলাভাই তোকে যা যা করতে বলবে তুই ঠিক তাই তাই করবি। আল্লাহ যেন ওকে আমার কাছেই ফিরিয়ে দেয় রে। তোর খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। আর কিন্তু সিগারেট, ড্রিঙ্কস করা এগুলো কিচ্ছু চলবে না। রাত করে বাসায় ফেরা, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া সব বন্ধ। হ্যাঁ রে, সব কিছু আমি অনেক আগেই বাদ দিয়েছি, যখন থেকে শামীমকে মনের মাঝে জায়গা দিয়েছি। আর আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। সত্যি রে, শামীমকে আমি অনেক ভালোবাসি, আর এখন ওকে খুব খুব মিস করি। আচ্ছা অনেক কথা হলো, এখন বরং খেয়ে ঘুমা। কালকে আবার দুলাভাইকে তোর করে নিতে হবে। তুমি সফল হও আপু, আমরা সবাই তোমার জন্য দোয়া করি। আজ পার্টিতে অনেকেই এসেছে, এমনকি শামীমের আগের অফিসের বসও এসেছে। অনেক বড় বড় বিজনেসম্যান এসেছে, তাদের বউ ছেলে মেয়ে এসেছে। অনেক বড় বড় ঘরের সুন্দরী মেয়েরা এসেছে। সবার আকর্ষণ এখন শুধু শামীম। মুসা সবার সাথে শামীমকে পরিচয় করিয়ে দিতেছে। নাচ গানের ব্যবস্থা করে রেখেছে মুসা। শিল্পীরা নাচ গানে ব্যস্ত, তাদের সাথে অনেকেই নাচ গান করতেছে। এই শামীম, বলো এদের মধ্যে কোন মেয়ে তোমার পছন্দ হলো? সবগুলো কেমন আটা ময়দা সুন্দরী ভাই, আমার তো নৃত্য করা মেয়েটাকে পছন্দ হয়েছে। তাহলে এখানে বসে আছিস কেন? ওই নৃত্য করা মেয়েটার সাথে নৃত্য কর, মজ মস্তি কর। আরে ভাই করব, একটু তো মনের ভিতরে সাহায্য করতে দেন। আচ্ছা, এই মদের বোতলটা খেতে থাক, সাহস এমনি চলে আসবে। আমি এখানে আসা লোকেদেরকে একটু সময় দেই ততক্ষণে, কেমন? মোসাদ চলে গেল অন্য ব্যবসায়ীর কাছে। তাদেরকে তো একটু সময় দিতে হবে। আজ এই পার্টিতে সবাই অনেক আনন্দ করতেছে। শামীম মদের বোতল থেকে মদ ঢেলে গ্লাসে নিয়ে খাওয়া শুরু করে দিল। এদিকে অনু সেই সন্ধ্যা থেকে সাজতে ব্যস্ত, কিন্তু শাড়িটা এখনো পরতে পারতেছে না। অনু তো শাড়ি পরা জানে না, তবুও কেমন করে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কিছুতেই হচ্ছে না তার। এই মাঝে ওর বোনগুলো অনুর রুমে ঢুকলো। কিরে আপু, হলো তো, রাতটা বেজে গেছে তো, তুই কখন যাবি? আমি এখন শাড়িটা পরতে পারি নাই রে। আরে সেই কথা আগে বলবি না আমাদেরকে। এদিকে আয়, তোকে শাড়ি পরিয়ে দিচ্ছি। অনুর বোনেরা অনুকে শাড়ি পরিয়ে দিতে থাকলো, তারপর সুন্দর করে সাজিয়ে দিল অনুকে। ইস আপু, আজ তোকে হেব্বি লাগছে। যে কারো নজর পড়বে তোর উপরে। অন্য কারো নজরে পড়া লাগবে না, শুধু আমার স্বামীর নজরে পড়লেই হবে, বুঝলি তোরা? এই আপু, দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে একটু কাজলের ফোঁটা দিয়ে দিই গালে, যাতে খারাপ মানুষের নজরে না পড়ো। উফ, তোরাও না কি কি যে করিস না। হয়ে গেছে, এবার জলদি যা, সময় শেষ হলো বলে। অনু আর বাসায় না থেকে দ্রুত বাসা থেকে বের হয়ে গাড়ি করে চলে গেল মুসার অফিসের পার্টি অনুষ্ঠানে। গিয়ে সে সবার ভিড়ে শামীমকে খুঁজতে থাকলো। এদিকে শামীম মদের গ্লাস এক হাতে আর অন্য হাতে সিগারেট জ্বালিয়ে নৃত্য করা মেয়েটার কাছে গেল। সবার নজর গেল শামীমের সাথে। শামীম সে মেয়েটার সাথে নাচতে থাকলো। মেয়েটাও শামীমকে পেয়ে তাকে ধরে নাচতে থাকলো। এবার অনু নজর গেল শামীমের দিকে। নৃত্য করা মেয়েটার সাথে শামীমকে দেখে অনুর মাথায় রাগ উঠে গেল। খুব দ্রুত নৃত্য করা জায়গায় গিয়ে মেয়েটার হাত থেকে শামীমের হাত সরিয়ে ঠাস করে মেয়েটার গালে কষে একটা থাপ্পড় মারল অনু। সাথে সাথে মিউজিক বন্ধ হলো আর পুরা পার্টির সবাই নীরব হয়ে গেল। শামীম এবার পিছনে ঘুরে তাকিয়ে দেখে অনুকে এখানে দেখে শামীমের রাগ যেন আরো বেড়ে গেল। শামীমও সবার সামনে অনুর গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। শামীমের এমন আচরণ দেখে অনু আজ অনেকটা অবাক হয়ে গেল। এই সিকিউরিটি, এই মেয়েটাকে এখানে ঢুকতে কে দিয়েছে? শামীমকেও ঢুকতে দেয়নি, আমি ওদেরকে বলে এখানে এসেছি। এই ফালতু মেয়ে আমার নাম মুখে নেওয়ার সাহস কি করে হয় তোর? তুমি আমার স্বামী, আমি তোমাকে ডাকতেই পারি, তাই বলে সবার সামনে এমন করে অপমান করবে আমাকে? খবরদার, আমাকে স্বামী বলবি না। আমাকে স্বামী বলছিস তো তোর খবর খারাপ হবে। এই কে আছিস? এই মেয়েটাকে আমার সামনে থেকে সরাও। এই মেয়েটার জন্য আজ পার্টির আনন্দ শেষ হবে নাকি তোমাদের চাকরি করার কোনো ইচ্ছে নেই? সিকিউরিটি গার্ডগুলো চাকরি হারানোর ভয়ে দৌড়ে এসে অনুকে সেখান থেকে সরালো। অনু তো যেতে চাচ্ছে না শামীমকে ছাড়া। মেয়ে সিকিউরিটি গার্ডগুলো তবু অনুকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু অনুর শক্তির সাথে পেরে উঠছে না তারা। ওদের সবার কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে শামীমের কাছে আসলো অনু।
এসে অনু এমন একটা কাজ করবে যার জন্য সেখানে থাকা কেউ প্রস্তুত ছিল না। অনু মহিলা গার্ডগুলোর কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে সবগুলো মহিলা গার্ডকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে শামীমের কাছে আসলো। শামীমের কাছে এসেই দু হাত দিয়ে শামীমকে জড়িয়ে ধরে কান্না করতে করতে শামীমের পায়ে পড়ে গেল। অনুর এমন একটা কাণ্ড করবে সেখানে থাকা কেউ ভাবতে পারে নাই। শামীম লাথি মেরে অনুকে দূরে সরিয়ে দিল। অনু শামীমের লাথি খেয়ে দূরে পড়ে রইল। অনু সেখানে বসে থেকে শামীমের দিকে অবাক চোখে তাকিয়ে থাকলো। এই মেয়ে, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? তোকে তাজ আমি মেরেই ফেলবো। 2-3 জন গিয়ে শামীমকে আটকালো। শামীম ওদের থেকে সরে এসে অনু চুলের মুঠি ধরে দাঁড় করালো। আমার কাছে তোর কি জন্য এসছিস? বড় লোকের অহংকারী মেয়ে। লাগছে, আমার চুল ছেড়ে দাও। তার আগে বল, আমার কাছে তোর কি চাই? আমি তোমার কাছে এসেছি আর তোমাকে আমার সাথে করে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এই অহংকারী মেয়ে, তুই ভাবলি কি করে আমাকে নিতে আসবে আর আমি তোর সাথে যাব? কেন যাবে না তুমি? আমি তোমার বিয়ে করা স্ত্রী। কে আমার স্ত্রী? তুই? আমাকে কি পাগলা কুত্তা কামড় দিছে আমি তোর সাথে যাব? তুমি আমার লিগ্যাল স্বামী আর আমি তোমার স্ত্রী। আমি তোমাকে তো আমার সাথে করে নিয়ে যাবই। তুই কি করে ভাবলি তোর মতো একটা ফালতু মেয়ের সাথে আমি যাব? তুই কি করে ভাবলি তোর করে অপমান আর আঘাত সহ্য করার পরও তোর সাথে যাব? আর কিসের লিগ্যাল স্ত্রী তুই? ডিভোর্স পেপার তৈরি করে রেখেছি, সময় মতো পৌঁছে যাবে তোর বাসায়। না না, তুমি আমাকে ডিভোর্স দিতে পারো না। আমি মানতেছি আমি তোমার সাথে যা যা করেছি সব ভুল করেছি, অন্যায় করেছি। আমাকে কি ক্ষমা করে তোমার বুকে টেনে নেওয়া যায় না? তোর মতো অহংকারী মেয়েকে শুধু ডিভোর্স দেওয়া যায়, ভালোবেসে আপন করে বুকে টেনে নেওয়া যায় না। তোর মতো মেয়ে আমার কাছে জীবনেও ক্ষমা পাবে না। তুমি না আমাকে ভালোবাসো? তুমি না আমাকে পাবার জন্য সব করতে পারো? তাহলে কেন তুমি এরকম ব্যবহার করতেছো আমার সাথে? শোন, আমার প্রথম ভালোবাসা ভালো লাগে মিষ্টি। হ্যাঁ, তাকে বলে তোর মতো অহংকারী মেয়েকে আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু তুই তা হতে দিসনি। তোকে ওই সময় সত্যিকারে ভালোবেসেছিলাম, তোকে আপন করে পেতে চেয়েছিলাম, কিন্তু সেই তুই আমাকে অবহেলা করেছিস, আমাকে দূরে সরিয়ে দিয়েছিস, অপমান করেছিস। তুই কি করে ভাবিস তোকে এখন আপন করে নেব? যে মনে তোর জন্য ভালোবাসা ছিল, এখন সেই মনে তোর জন্য আছে একরাশ ঘৃণা। এই মিষ্টি আবার কে? মানতেছি আমি অহংকারী, আমি তোমার সাথে অন্যায় করেছি। আমি এটাও মানতেছি ওই সময় আমি তোমাকে বুঝতে পারি নাই, তাই বলে কি আমাকে ক্ষমা করা যায় না? আমাকে কি একটু ভালোবাসা যায় না? এসব ভালোবাসা আমার আর দরকার নেই। টাকা হলে হাজারো মেয়ে আমার বিছানার সঙ্গী হওয়ার জন্য তৈরি। তোর মাঝেও যা যা আছে একটা বাজারে মেয়ের মাঝেও তাই আছে। আর টাকা পেলে সে বাজারে মেয়েটাও ভালোবাসা দিবে, সুখ দেবে। ছি, তুমি এতটা খারাপ, এতটা নিচু মনের মানুষ। কি করে একটা বাজারে মেয়ের সাথে এসব করতে পারো তুমি? না না, এসব আমরা কেন করব? এসব তো শুধু বড় লোকের ছেলে মেয়েরা করবে। যখন ভালো মনের মানুষ ছিলাম তখন কেউ মূল্য দেয়নি, এখন নিচু মনের মানুষ হয়েছি, এখন সবাই ভালোবাসার হাত বাড়িয়ে দেয়, তাই না? তাহলে সবার সামনে এত ভালো সেজেছিলে কেন তুমি? সেখানে থাকা সবাই শামীম আর অনুর কথাগুলো শুনতেছিল। অনেকক্ষণ থেকে মুসা ওদের মাঝে আসতে চাচ্ছে কিন্তু পারছে না, তাই মুসা আর দূরে দাঁড়িয়ে না থেকে ওদের সামনে এসে দাঁড়ালো। এই শামীম, সবাই দেখতেছে তুমি ওর মাথার চুল ছেড়ে দাও আর এই মেয়েটাকে আজ তোমার সাথে করে নিয়ে যাও। না, শামীম ওই মেয়েটাকে সাথে নিয়ে যাবে না। শামীম আমার স্বামী, আমার স্বামীকে আমি অন্য কোনো মেয়ের সাথে যেতে দিব না। শামীম, কি বললাম শোনো নাই? যাও এই মেয়েটাকে নিয়ে। শামীম মুসার কথা মতো নৃত্য করা মেয়েটার গলা জড়িয়ে ধরে যেতে থাকলো। বেবি, তোমার লাগেনি তো কোথাও? আজ রাতে দুজনে মজ মাস্তি করবো, কেমন? অনু নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। শামীম এসব কি বলতেছে মেয়েটাকে? অনু আবার দৌড়ে গিয়ে শামীম আর নৃত্য করা মেয়েটার পথ আটকালো। আমি এই মেয়েটার সাথে তোমাকে কোথাও যেতে দিব না। তোমার যা যা করতে মন চায় আমার সাথে করিও, তবু এইসব বাজে কাজ করবে না তুমি। সরসামন থেকে আমার না, সরবো না আমি। কি করবে তুমি শুনি? অনু যেই না আবার মেয়েটাকে সরতে যাবে শামীমের কাছ থেকে, ঠিক সেই সময় শামীম আবারও অনুর গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তখনও বললো যত খুশি আমাকে মারো, তবু ওই মেয়ের সাথে তোমাকে যেতে দেবো না। সামন থেকে সরবি নাকি আরো কয়েকটা দেবো তোর কানের নিচে? না, সরবো না আমি। মারো, কাটো, যা খুশি করো, তবু আমি এর সাথে যেতে দিব না। শামীম যখন অনুকে আবার মারার জন্য হাত তুলছে তখন মুসা এসে শামীমের হাত ধরলো। এভাবে আর মেরো না, আমি সিকিউরিটি গার্ডকে বলছি। আর তুমি সিগারেটের প্যাকেটটা রাখো, তোমার এখন সিগারেট দরকারও আছে। আর তুমি শোনো, এটা আমার ভাই, যা বলবে তাই করবে, কোনো খাতির যত্ন করতে যেন ভুল না হয়।
মুসা ইশারায় সিকিউরিটি গার্ডগুলোকে বলল যেন তারা অনুকে ধরে রাখে। মুসার কথা মতো মহিলা গার্ডগুলো অনুকে ধরে রাখলো। শামীম আজ অনুর চোখের সামনে দিয়ে একটা মেয়ের সাথে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে অনু যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে। আপনি কেমন করে পারলেন আমার স্বামীকে অন্য একটা মেয়ের সাথে পাঠাতে? আপনি বা কেমন স্ত্রী ছিলেন, এত ভালো একটা স্বামীর কদর না করে পরপুরুষকে ভালোবেসেছিলেন? আমি তো তখন ওই নোংরা মন মানসিকতার মানুষ অয়নের ভালোবাসায় অন্ধ ছিলাম। কই, আমি তো কোনো ছেলের সাথে রাত কাটাই নাই, খারাপ কিছু করি নাই। ভালো মানুষ নষ্ট হয় এই আপনাদের মতো মেয়েদের জন্য। ওই যে শামীমকে দেখতেছেন না, কোনো এক সময় আপনার কথা বলতে বলতে কান্না করেছিল যখন আপনার খুব প্রয়োজন ছিল, আর তখন আপনি পাশে থাকেন নাই। তাই আমি বাধ্য হয়ে শামীমকে এমন করেছি। সারা জীবন অনেক কষ্ট সহ্য করেছে, অনেকের কাছে অপমানিত হয়েছে, তাকে তো আর এভাবে থাকতে দেখতে পারি না, তাই না? তাই বলে ভালো পরামর্শ না দিয়ে তাকে এভাবে খারাপ বানাবেন? তাকে তো আমি খারাপ বানাই নাই। কেন আপনি আর আপনার বাবা মিলে এই ভালো ছেলেটাকে পুলিশের হাতে দিয়েছিলেন না? যদি সে আর জেলে থাকতো তাহলে মানুষের কাছে মুখ দেখাতো কি করে? যদি জেলে থেকেই খারাপ হতো তাহলে কাকে দোষ দিতেন আপনি? এই মেয়েরা, এই আপনাদের মতো কিছু মেয়ের জন্য অনেক ছেলের জীবন ঠিক এমন করেই নষ্ট হয়। আর আমি মুসা বেঁচে থাকতে শামীমকে তো অতটাও খারাপ হতে দিব না। কিভাবে বউ ছাড়াও চলা যায় তার জাস্ট নমুনা দেখালাম শামীমকে, আপনাদের মতো কিছু অহংকার করা মেয়েদেরকে বোঝানোর জন্য। ছেলেরা যেমন ভালোবাসতে জানে, ঠিকই ভালোবাসা ভুলে এরকম কাজও করতে পারে। ছেলেরা সারা জীবন ঘরের বউ প্রেমিকার কথা মতো চলবে, আর বউ আর প্রেমিকা ছেলেদের বারবার ঠকাবে। তা তো হবে না। কই, শামীমের বেলায় তো না তার প্রেমিকা মিষ্টি শুনেছে, না আপনার মতো অহংকারী বউ শুনেছে। সেখানে শামীম সামান্য ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করেছে। সেখানে সবাই তার বিনিময়ে তাকে ব্যবহার করেছে আর সবার কাছে ছোট্ট খারাপ বানিয়েছে। আমি তো এক্ষুনি যাব আমার স্বামীকে নিয়ে আসার জন্য। অনু আর মুসাকে কোনো কথা না বলে দৌড় দিল শামীমকে আটকানোর জন্য। বাইরে এসে দেখি কেউ নাই, তাই অনু সবাইকে শামীম আর নৃত্য করা মেয়েটার কথা জিজ্ঞেস করতেছে কোন দিকে গিয়েছে। অনু সেই দিকে গাড়ি চালিয়ে যেতে থাকলো, কিন্তু শহরের এত হাজার হাজার গাড়ির মাঝে এত এত মানুষের ভিড়ে শামীমকে কোথায় খুঁজবে সে? অনু পাগলের মতো এখান থেকে সেখানে সব জায়গায় খোঁজ করতেছে, এমনকি ঢাকা শহরে সবচেয়ে বড় বড় হোটেলগুলোতেও খোঁজ করেছে। কোথাও শামীমকে অনু খুঁজে পেল না। অনু তখন গাড়ি একদিকে দাঁড় করিয়ে কান্না করতে থাকলো। শামীমকে না পেয়ে অনু কাঁদতে কাঁদতে বাসায় চলে আসলো। অনু বাসায় আসার সাথে সাথেই ওর বোনগুলো দৌড়ে অনুর কাছে গেল। অনেক রাত হয়েছে, বাসায় সবাই ঘুমিয়ে আছে, শুধু ওর বোনগুলো বাদে। তার একটু জানতে চাই অনু আর শামীম মিল হয়েছে কিনা। কিরে আপু, গেলি তো হাসি মুখে, এভাবে ফ্যাকাশে হয়ে আছিস কেন তুই? আপু তোর গালে কিসের দাগ, আর চোখের কাজল এমন চারদিকে ছড়িয়ে আছে কেন? তোর চেহারা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আচ্ছা এসব পরে জিজ্ঞেস করি, তার আগে বল দুলাভাই কোথায়? অনু এবার ওর বোনগুলোকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। ওর বোনগুলো কিছুই বুঝলো না কেন কান্না করতেছে। অনু, কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন আপু? বল না আমাদেরকে, কি হয়েছে তোর? ও আর আমাকে ভালোবাসে না রে, এক এক করে সব কিছু বলে দিল। কি কি বলিস আপু? দুলাভাই তোর গায়ে হাত তুলেছে আর অন্য মেয়ের সাথে এসব? না আপু, তোর আবারও কোথাও ভুল হচ্ছে। তুই আবার আমাদের সাথে মজা করছিস না তো? আমি যা বললাম সব সত্যি বলেছি। আমার শামীম তো এত খারাপ ছিল না, আমার জন্য আছে অন্য কারো কাছে। আমার ভুলের জন্য আজ তাকে পেয়েও আমি হারিয়ে ফেলেছি। আপু তোমাকে আগেই বলেছিলাম এভাবে দুলাভাইয়ের সাথে খারাপ ব্যবহার করো না। আমি ওকে ছাড়া বাঁচবো না রে, আমার যে আমার স্বামীকে চাই। আপু তুই কাঁদিস না প্লিজ, দেখবি দুলাভাই আবার তোর কাছে ফিরে আসবে। আমার যে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, যে শামীম আমার সামান্য ভালোবাসা পাবার জন্য আমার কাছে থাকতো, আর আজ সেই শামীম অন্য কোনো মেয়ের সাথে। আমি কেমন করে এই যন্ত্রণা সহ্য করব বলতে পারিস তোরা? যখন এত ভুল আর অন্যায় করেছিলি তখন তোর ভাবা উচিত ছিল যে পরে কি হতে পারে। এখন আর কেঁদো না, আল্লাহর ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমরা আছি তো, এবার না হয় আমরাই যাব দুলাভাইয়ের সাথে কথা বলতে। অনু আর কোনো কিছু না বলে দৌড়ে সিঁড়ি পেয়ে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে
রুমের ভিতর কান্না করতে থাকলো। কথায় আছে না, সকালবেলাটা যদি তোমার হয়, সন্ধ্যাবেলাটা আমার। কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখ পায় না। আসল জিনিসের কদর সবাই করতে পারে না। অনু এখন কি করবে না করবে নিজে ভেবে পাচ্ছে না। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে অনু নিজেকে মানাতে পারছে না শামীম এরকম কাজ করবে। অনু চোখের সামনে দিয়ে একটা মেয়েকে সাথে করে নিয়ে চলে যাবে সে। আঘাত করা ভালো, তবে এমন আঘাত করো না শেষে পিঠ আর পেট এক হয়ে যায়। শত করে চাইলেও তখন তাকে হারাতে হবে। আর যেন ওর চোখ দিয়ে বৃষ্টি ঝরতেছে, বুকের মাঝে বড় ঝড় বয়ে যাচ্ছে। ইচ্ছে করতেছে সে আজ যেন মরেই যায়। এদিকে শামীম নৃত্য করা মেয়েটাকে সাথে করে নিয়ে শহর থেকে অনেক দূরে নির্জন একটা জায়গায় নিয়ে যায়। মনে হয় এটা কোনো গ্রাম এলাকা হবে। চারিদিক থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে শুধু। শামীম পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে জ্বালালো। নৃত্য করা মেয়েটা শামীমকে জড়িয়ে ধরে আছে। আচ্ছা, আপনি কি গাড়ির ভিতরেই কাজ করতে চান? তার আগে গাড়ি থেকে নামো তুমি। মেয়েটা শামীমের কথা মতো গাড়ি থেকে বাইরে নেমে আসলো। শামীমও গাড়ি থেকে বের হয়ে বাইরে আসলো। মেয়েটা আবারও এক হাত দিয়ে শামীমকে জড়িয়ে ধরে বুকে হাত বুলিয়ে দিতে থাকলো। এবার বলো তোমার নাম কি, আর কেন তুমি এমন খারাপ পথ বেছে নিলে? আমার নাম মেহেরজান। আমি ইচ্ছা করে এই পথে আসি নাই। আমাকে এই পথে এনেছে আমার আপন বড় ভাই। আমিও একজনকে খুব ভালোবাসতাম, কিন্তু আমার বড় ভাই তা মেনে নেয় নাই। আমার বাবা মা ছোট থাকতেই মারা গেছে। ভাই ভাবির সংসারে বড় হয়েছি আমি। ভাবির বাবার অনেক টাকার লোভে আমার ভাই ভাবিকে বিয়ে করে, আর আমার ভাবির মামা আমাকে জোর করে ধর্ষণ করে। তারপর ভাইয়ার হাতে মাত্র 1 লক্ষ টাকা ধরিয়ে দেয় এসব কাউকে না জানানোর জন্য। সাথে বলে মেহেরজানকে এই পথে নামিয়ে দাও, শুধু টাকা আর টাকা পাবে। এই কথা বলেই মেহেরজান কান্না করতে লাগলো। মেহেরজানের এমন কথা শুনে তো শামীম অবাক হয়ে গেল। নিজের আপন ভাই কেমন করে এসব কাজ করতে পারে? একটা ভাইয়ের কাছে তার বোন কলিজার টুকরা হয়, আর সেখানে মেহেরজানের বেলায় তাহলে কি? মেহেরজানকে কি বলে সান্ত্বনা দিবে শামীম যেন তার ভাষায় হারিয়ে ফেলেছে। মেহেরজান শামীমকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। শামীম এখন মনে মনে ভাবতেছে তার চেয়েও বড় কষ্টের মানুষ মেহেরজান। আচ্ছা, তুমি কি তাদের কোনোভাবে প্রতিহত করনি? কতবার না করেছি, কত করে মানা করেছি, এমনকি সবার পায়ে পর্যন্ত ধরেছি, কিন্তু কেউ আমার কথা শুনে নাই। আমাকে জোর করে সব বড় লোকদের পণ্য হিসেবে পাঠাতো, আর তারা শকুন চিলের মতো আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেত। থাক, আর এসব বলতে হবে না। আমি কিছুটা হলেও বুঝি। এসব বলে তোমাকে খুব কষ্ট দিলাম মনে হয়। মেহেরজান চোখের জল মুছলো, হাসি মুখে শামীমকে আবার বলতেছে, এতদিনে মনের কথাগুলো কাউকে বলবো বলে বলা হয়নি। আসলে আপনার মতো করে কেউ কখনো কোনো দিন জানতে চায়নি। আচ্ছা, এবার চলে যাওয়া যাক। এখানে আনলেন, করবেন না আমার সাথে? আমি অতটাও খারাপ নই। তাহলে আমাকে এখানে নিয়ে আসলেন কেন? জীবনে চলার পথে আমি বড় একা। এই বুকের ভিতর অনেক কষ্ট আমার। তোমাকে দেখে খুব ভালো মনে হলো, তাই তোমাকে সাথে নিয়ে আসলাম। আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? হ্যাঁ বলো, মনে করার কি আছে? না মানে ওই মেয়েটা কি আপনার বউ? আর কি এমন হয়েছিল যার কারণে আজ এমন হলো? হ্যাঁ, সে আমার বিয়ে করা বউ, কিন্তু 1 বছর সংসার জীবনে তাকে কখনো স্পর্শ করে দেখিনি। সে কখনো আমাকে স্বামীর অধিকারটুকু পর্যন্ত দেয়নি। আমাকে অপমান অবহেলা করেছে, সবার সামনে ছোট বানিয়েছে, এমনকি সে আমাকে চোর পর্যন্ত বানিয়েছে। এই মেয়েদের একটাই সমস্যা, ভুল মানুষকে ভালোবাসবে, আর যারা সত্যিকারে ভালোবাসে তাদের কোনো দাম নেই। ভালোবাসা পাবার জন্য কি স্বামীর সাথে কেউ এরকম করে নাকি? জানো তো, জীবনে আমি একজনকে খুব ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে ঠকে অন্য কাউকে বিয়ে করেছে। তাই তো নতুন করে অনুকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু সে আমার ভালোবাসা বোঝেনি। সবই তো শুনলাম। এখন কি করবেন বলে ভেবেছেন? কি আর করব, নিজেকে ঠিক করা লাগবে, নিজেকে সুন্দর করে তৈরি করতে হবে। আপনার মতো করে যদি আমিও আমার জীবনটা সাজাতে পারতাম তাহলে খুব ভালো হতো। আচ্ছা, আমি যদি একটু হলেও নতুন করে সাজিয়ে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে কি তুমি এসব ছেড়ে দেবে? আমার সাথে মজা করতেছেন তাই না? আমি কোনো মজা করতেছি না। কাল থেকে অফিসে আসবে আর আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ, আমি সত্যি বলতেছি। আজ থেকে আমাকে তোমার ভালো একটা বন্ধু ভাবতে পারো, আর আমার মতো করে আমাকে তোমার দুঃখ কষ্টগুলো শেয়ার করতে পারো।
এসবে আমার কোনো সমস্যা নাই, কিন্তু সবাই কি মানতে পারবে আমাকে? এই সমাজের মানুষ কি আমার খারাপ রূপটা দেখে ভালো মানুষগুলোর ভিড়ে মানতে পারবে? আর আমার কারণে যদি শেষে আপনাকেও কথা শোনা লাগে? শোনো, একবেলা না খেয়ে থাকো, এই সমাজ, এই দেশের ভালো মানুষগুলো তোমার খোঁজ নেবে না। কে কি বললো তা কানে নেওয়ার কোনো দরকার নেই। সে ব্যক্তি তো জানে সে কেমন আর কেন তার আজ এই অবস্থা। সুতরাং এমন চিন্তা করা বাদ দাও আর নিজেকে নতুন করে তৈরি করো এবং সামনের দিকে এগিয়ে যাও। আমি কি সত্যি টিকতে পারবো? আমি কি সত্যি ভালো মানুষের ভিড়ে ভালোভাবে বাঁচতে পারবো? সেটা খুব কঠিন হলেও নিজের থেকে লড়াই চালিয়ে যেতে হবে। মনে করো তুমি কোনো যুদ্ধক্ষেত্রে আছো, কারো কথায় কষ্ট পাবার কোনো দরকার নেই, আবার কারো কথায় খুশি হওয়ারও কোনো দরকার নেই। নিজের মতো করে নিজেকে গড়ে তুলতে থাকো, আর আমি আছি তোমার পাশে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে কেউ এভাবে কখনো বোঝায় নাই। আমি তো বারবার মরতে চাইছি, কিন্তু মরি নাই। এমনি অনেক পাপ করেছি, তার উপর আত্মহত্যা মহাপাপ, তাই আর নিজেকে মেরে ফেলি নাই। আপনি আমাকে আজ অনেক কিছু শিখিয়ে দিলেন। হ্যাঁ, আমি বাঁচবো, নতুন করে বাঁচবো, নিজের জন্য বাঁচবো। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আর আমাকে আপনি করে বলা লাগবে না। আমাকে তুমি করে বললেই হবে। এখন থেকে আমরা দুজন ভালো বন্ধু, বোঝা গেছে? বুঝেছি সবটা। শামীম মেহেরজানকে নিয়ে আরো অনেক সময় ঘুরলো। দুজনের মাঝে অনেক কথা হলো। মেহেরজান ও শামীমকে এক এক করে মনের দুঃখ কষ্টের কথা বলল, নিজের স্বপ্নের কথা বলল। শামীমও মেহেরজানের সব কথা শুনে খুশি হলো। শামীমও তার মনের কথাগুলো মেহেরজানকে বলল। শেষে মেহেরজানকে ওর বাসায় নামিয়ে দিয়ে শামীম তার ফ্ল্যাটে চলে গেল। শামীমের কথা মতো মেহেরজান অফিসে আসে। সব কর্মচারী কেমন নজরে তাকায় মেহেরজানের দিকে। শামীম মুসার কেবিনে ঢুকে মেহেরজানের চাকরি ঠিক করে দেয়। তারপর সবাইকে বলে দেয় মেহেরজান এখানে কাজ করবে, আর সবাই যেন তাকে সাহায্য করে। শামীমের কথা শুনে কেউ আর না করে না, কিন্তু এর মাঝে অনেকে মেহেরজানকে নিয়ে নানা রকম মন্তব্য করেছে। মেহেরজান এসবের কান দেয়নি, আর শামীম সবসময় মেহেরজানের পাশে ছিল। এখন মেহেরজানকে কেউ খারাপ বলে না। মেহেরজান এখন একটা সুন্দর জীবন পেয়েছে। এদিকে অনু আগের থেকে অনেক ফ্যাকাশে হয়ে গেছে। ঠিকমতো খায় না, ঘুমায় না, কারোর সাথে কথা বলে না। অনু এখন সবসময় শামীমকে নিয়ে ভাবে। বারবার শামীমের সাথে তার অনেক করার কথাগুলো মনে হলো। ডুকরে কেঁদে ওঠে সে। অনুর এমন অবস্থা তার পরিবারে কেউ মেনে নিতে পারছে না। অনু আগের মতো ভার্সিটিতে যায় না, কারোর সাথে কথা বলে না, মুখে হাসি নাই, ঠিকমতো খায় না, ঘরের বাইরেও যায় না। সন্তান যতই খারাপ হোক, বাবা মা কিন্তু সন্তানের খারাপ চায় না। সন্তান যতই ভুল করুক না কেন, তাকে কখনো হারাতে চায় না। তাই তো অনু বাবা মা, ভাই ভাবি, বোনগুলো অনুর সাথে কথা বলতে যায়। অনু মামনি, এভাবে কি থাকবি সবসময় তুই? কই বাপি, আমি তো ঠিক আছি। না মামনি, তুই ঠিক নাই। আগের মতো হাসিস না, কথা বলিস না, খাস না। কে বলেছে বাপি আমি হাসি না? এই দেখো হাসতেছি আমি। সব বুঝি আমি। আমার মেয়েটা একটুও ভালো নাই। বলো মা, কি হয়েছে তোর? কেন এমন হয়ে গেলি? বাপি আমি ওকে ছাড়া বাঁচবো না, ও অন্য কারো হতে পারে না। আমার স্বামীকে আমার কাছে দয়া করে এনে দাও না। কেন কেন এনে দিব না? অবশ্যই এনে দিব আমি। অনুর বাবা, তুমি একবার যাও না জামাইয়ের কাছে, তাকে বুঝিয়ে বলো না সবটা মেয়েকে যেন এভাবে দেখতে একটু ভালো লাগছে না। আমি প্রথমে যেতে পারতাম, কিন্তু কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো আমি? তাকে কী বা বলবো আমি? আমিও তো না বুঝে না শুনে শামীমের সাথে অন্যায় করেছি। অনুর বাবা, চলো না, আমিও তোমার সাথে শামীমের কাছে যাব। দেখবে আমাদের কথা শুনলে শামীম আর না করতে পারবে না। না আম্মু, আমার জন্য বাপিকে কারো কাছে যেতে হবে না। আমার জন্য বাপি কেন তার সম্মান নষ্ট করবে? এই তুই চুপ কর, বেশি কথা বলিস না। আব্বু আম্মু তোকে ভালোবাসা দিয়ে বড় করেছে বলে আজ তোর এই অবস্থা। দোষ তো আমি করেছি, বাপি তো করে নাই। তাহলে আমার দোষের জন্য বাপি কেন ছোট হবে ওর কাছে? তোমার ভাইয়ের উপর বেশি কথা বলো না অনু। ভাবি আমি কি করব? শুতে গেলেও শামীমের কথা মনে পড়ে, খেতে গেলেও মনে পড়ে। যাই করি না কেন সবখানে শুধু শামীম আসে আমার মাথায়। এতই যখন মনে পড়ে তাকে, এতই যখন শামীমকে ভালোবাসো, তাহলে কেন শামীমের সাথে ওরকম করলে? নিজেও দোষী হলে সবাইকে অপরাধী বানালে। এখন যদি তোমাকে না মানে তাহলে কি করবে সেটা বলো। কি আর করব, দুনিয়া থেকে চলে যাব আমি।
পারবো না আমার স্বামী ছাড়া বাঁচতে, আমি অন্য কারো হতেও দেখতেও পারবো না তাকে। শামীম শুধু আমার, আর তাকে শুধু আমি চাই। মরার কথা বলিস না মামনি, তোকে সুখী করতে সব করতে পারি আমি। আমরা সবাই যাবো শামীমের কাছে, তোর হয়ে আমরা তার কাছে ক্ষমা চাইবো। হ্যাঁ রে মা, তোকে তো সেই ছোট্ট থেকে হাসি খুশি রেখেছি, তাহলে এখন কেন তোকে এইভাবে কষ্টের মাঝে থাকতে দিব আমি? বাপি সত্যি আমি খুব খারাপ। কে বলেছে আমার মামনি খারাপ? আমার মামনি তো সবার সেরা, শুধু জ্ঞানটা একটু কম। এরপর আর এমন কোনো কাজ করব না যার কারণে তোমাদের কাউকে ছোট হতে হয়। আমি এখন থেকে কোনো ভুল কাজ করব না বাপি, আর ভুল পথে পা বাড়াবো না। অনেক হয়েছে, আর কোনো কিছু বলতে হবে না। আমরা কালকে বিকালে শামীমের কাছে যাব। এখন চলো তো, মামনি আগে খাবি আজ আমাদের সাথে। আমাকে আজ খাইয়ে দিতে হবে বাপি। অনুর কথা শুনে সবাই হাসতে থাকলো। অনু সেই ছোট মানুষই আর গেল না। অনুকে সাথে নিয়ে সবাই একসাথে খেতে বসলো। এখন অনুর মনে একটু হলেও শান্তি লাগতেছে। পরের দিন বিকালে অনুর পরিবারের সবাই শামীমের ফ্ল্যাটে চলে গেল, কিন্তু শামীম বাসা নেই। বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হলো, তবুও শামীম নাই। অনেক অপেক্ষা করার পর সবাই যখন চলে যাবে ভাবতেছে, ঠিক সেই সময় শামীম ফ্ল্যাটে ঢুকে, আর ফ্ল্যাটে ঢুকেই একটা বড়সড় ধাক্কা খায় সে। আপনারা আমার ফ্ল্যাটে কখন আসলেন, আর ভেতরে ঢুকলেন বা কি করে? আমি বলতেছি, আমি এখানকার কেয়ারটেকারকে বলেছি আমি তোমার বউ, আর এরা আমার বাবা মা, ভাই ভাবি, বোন, তাই ওনার কাছে যে চাবিটা ছিল সেটাতেই খুলে দিছে। অনুর কথা শুনে শামীমের অনেক রাগ হলো, কিন্তু এখানে যেহেতু সবাই আছে তাই রাগটা কন্ট্রোল করে আবারও বলল, কি আমার বউ? তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বুঝলি তুই? বাবা এইভাবে কথা বলছো কেন? বুঝেছি অনু তোমার সাথে যা করেছে সব অন্যায় করেছে, আর অনু যে তোমার সাথে এইসব করেছে তা আমরা জানতাম না। এখন তো জেনেছেন, এবার আপনারা আসতে পারেন এখান থেকে। বাবা শামীম, আমরা তো সবাই স্বীকার করছি অনুও ভুল করেছে, সাথে আমিও এটাও বলতেছি আমিও ভুল করেছি। আমাকে আর আমার মেয়েকে কি ক্ষমা করা যায় না? দেখেন, আপনি যা করেছেন না জেনে করেছেন, তাই আপনার উপর আমার কোনো রাগ অভিমান নেই। তাহলে আমার মেয়েকে মেনে নাও, ওর ভুলগুলো ক্ষমা করে দাও। মরে গেল আপনার মেয়েকে মেনে নেব না আমি। আর আমার সাথে যা যা করেছে তা যদি আপনার মেয়ের সাথে আমি করতাম, তাহলে কি করতেন আপনি? জানি না কি করতাম, কিন্তু বাবা শেষবারের মতো আমার মেয়েকে ক্ষমা করে দাও। তাকেও ক্ষমা করে দিয়েছি আমি, কিন্তু তাকে আমার ঘরে রাখতে পারবো না। দুলা ভাই, আপনি না কোনো এক সময় আমাদের বলতেন আপনি আপুকে খুব ভালোবাসেন, তাহলে কেন তাকে মেনে নিচ্ছেন না? আমরাও তো আপনাকে বলেছিলাম একদিন না একদিন আপু তার ভুল বুঝবে। দুলা ভাই, আপনি তো এমন ছিলেন না, আপনার কাছে বড় আশা করে এসেছি। দুলা ভাই, আপু মোটেই ভালো নেই, দিন রাত আপনার কথাই বলে। এখন সে আপু তার অন্যায়গুলো বুঝতে পেরেছে। আমাকে এরকম বাধ্য করেছে তোমাদের আপু। তোমরা কি দেখোনি কি কি করেছিল আমার সাথে তোমাদের বোন? তোমরা কি পারতে এরকম যদি তোমাদের সাথে কেউ করতো তাকে মেনে নিতে? জামাই বাবাজি, আমরা সবাই সবটা জানি আর সব কথাই শুনেছি। আমাদের মেয়েটা অনেকটা অসহায় হয়ে গেছে, আগের মতো আর সে নাই। ঠিক খায় না, কথা বলে না, হাসে না। তোমাকে ছাড়া সত্যি আমাদের মেয়েটা ভালো নেই। তুমি দয়া করে আমার মেয়েকে তাড়িয়ে দিও না। আচ্ছা মা, আপনি বলেন তো, আপনার ছেলের বউ যদি আপনার ছেলের সাথে এমন কাজ করতো, তাহলে কি আপনারা তাকে মেনে নিতেন? বাবা শামীম, তোমার দুটি হাত ধরি, আমার মেয়েটাকে ফিরিয়ে দিও না। দরকার হলে আমি তোমার পায়ে ধরতেছি, তবু আমাদের মেয়েকে ফিরিয়ে দিও না। দয়া করে এমন কাজ করবেন না আপনারা আমার সাথে। আপনারা এখান থেকে চলে যান। তখন আর কেউ কোনো কথা বলতে পারল না। অনুর বাবার এমন আকুতিও শামীম শুনল না। কথায় আছে না, সন্তানের জন্য বাবারা অনেক ছোট হয়। আজ ঠিক তাই হলো। অনু তো সেই দাঁড়িয়ে থেকে সব শুনতেছে আর কান্না করতেছে। সবাই অসহায়ের মতো শামীমের দিকে চেয়ে আছে, কিন্তু শামীম তাদের সবাইকে দেখে মুখ ফিরিয়ে নিল। ওনারও বুঝে গেল শামীম মানবে না, তাই তারা চলে যেতে শুরু করে দিল। অনু পরিবারের সবাই যেতে ধরল। যখন দরজার কাছে যাবে ঠিক সেই সময় মেহেরজান দরজার সামনে থেকে এসে দাঁড়ালো। অনু মেহেরজানকে দেখে প্রচণ্ড রাগ হলো। মেহেরজান সবাই যেতে মানা করলো এবং সবাইকে নিয়ে ভিতরে গেল। স্বামী ওদের সাথে মেহেরজানকে দেখে খানিকটা অবাক হয়ে গেল। তুমি এনাদের সাথে কেন? আমি বাইরে থেকে সবার সব কথাই শুনেছি, তাই এনাদেরকে নিয়ে ভিতরে আসলাম। অনু মেহেরজানের কথা শুনে মেহেরজানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। প্রথমে মেহেরজানের উপর রাগ হলো, এখন আর তার রাগ হচ্ছে না। যদি সব শুনেই থাকো, তাহলে এনাদের সাথে নিয়ে আসলে কেন?
শামীম, জীবনে সবাই কোনো না কোনোভাবে ভুল করে, সেটা জেনে হোক বা না জেনে। তবুও কিন্তু এই আমরা মানুষরাই তাদেরকে ক্ষমা করে দেই। আমি না অতটাও দয়ার ভাণ্ডার না, ক্ষমা সবাইকে করা যায় না। আর এই অনুকে তো জীবনে কোনোদিন ক্ষমা করবো না আমি। তুমিও কি অনুর মতো নাকি? শোনো শামীম, অনু যেমন তুমি ঠিক তেমন নও, সেটা আমি এই কয়েকদিনে বেশ ভালো করে জেনে গেছি। অনু ভুল করেছে, সেটা সবাই জানে, এমনকি অনু সবার কাছে তার ভুল স্বীকার করেছে। শেষ একটা বার তাকে সুযোগ দিয়ে দেখো। যদি তোমার মনে হয় অনু তোমার যোগ্য নয়, তাহলে তাকে ডিভোর্স দিয়ে দিও। বাহ মেহেরজান, বাহ, খুব সুন্দর কথা বললে তুমি। এই মেয়েকে আমি দেবো সুযোগ? তুমি কি করে ভাবলে? এরপরও যে সে আমার ক্ষতি করবে না তার কি গ্যারান্টি দিতে পারো তুমি? শামীম, আমি আছি তো তোমার সাথে, নাকি? আমি দেখবো সবটা। আর অনুর চেহারা বলে দিতেছে অনু তার ভুলের জন্য অনুতপ্ত, আর সে কখনো এমন ভুল করবে না। তোমরা মেয়েরা না সবই করতে পারো। যে মেয়ের বিয়ের আগে থেকে স্বভাব চরিত্র মন মানসিকতা এত ছোট মাইন্ডের, সে কেন হবে অনুতপ্ত? বিয়ের পরও যে মেয়ে স্বামী ছাড়া পরপুরুষের দিকে তাকায়, সে মেয়ে কেমন করে ভালো হবে? এসব মেয়েরা পরকীয়ার সাথে জড়িত থাকে। শামীম, তোমার কথার যুক্তি আছে, কিন্তু এমনটা তো নাও হতে পারে। মেহেরজান, তুমি অন্তত সব জানো এবং বোঝো, কারণ তুমি নিজেও একটা মেয়ে মানুষ। আমার চেহারার মাঝে আকৃষ্ট করার মতো কিছুই নেই। এমনও তো হতে পারে মেনে নেওয়ার পর আমার থেকে সুন্দর চেহারা দেখে ভালো কোনো ছেলে দেখে তার নজরে এলো, তখন? শামীম, সব মেয়ের চেহারা দেখে না, কিছু কিছু মেয়ে আছে যারা সুন্দর মনের সুন্দর মানুষকে চায়। তোমার চেহারা দেখতে খারাপ, তুমি অন্য ছেলেদের মতো সুদর্শন নও, কিন্তু তুমি কি জানো যে কোনো মেয়ে তোমার এই সুন্দর মনটাকে ভালোবাসবে, তোমাকে ভালোবাসবে? মেহেরজান, আর পাম দিও না, অনেক ভুলে যাচ্ছে আমি। আমার মন দেখে আমাকে ভালোবাসবে, তাই না? এই জীবনে না দুটো মেয়েকে ভালোবেসেছি, আর আমাকে দুটো মেয়ে ঠকিয়েছে। একটা মিষ্টি আর একটা তো সবারই জানাই আছে। এখনকার মেয়েরা ছেলেকে না টাকাকে ভালোবাসে। প্রেম করার সময় শাহরুখ খান, সালমান খান, আর বিয়ে করার সময় টাকাওয়ালা কালামানিক কালাচানকে খুঁজবে। এই মেয়েরা প্রেম করার সময় না মন খোঁজে না, এরা খোঁজে কার বাপের কত টাকা আছে, কার বাইক আছে, কার পকেটে টাকা আছে, দেখতে নায়কের মতো কিনা, সেরকম ছেলেকেই খোঁজে। আমি তোমার সাথে কথা দিয়ে পারবো না শামীম, তবু অনুরোধ করব, একটা বার সুযোগ দিতে পারো অনুকে তুমি। যখন আমার বিপদ ছিল, অভাব অনটন ছিল, তখন যদি আমার কাছে ফিরে আসতো তাহলে তাকে মেনে নিতাম। এখন যখন দেখেছে আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ঠিক সেই সময় আমার কাছে এসে ফিরে এসেছে। এই জীবনে মানুষ বিপদের সময় কাছের মানুষকে পাশে চায়, কিন্তু আমার বেলায় তাই হয়ে ওঠেনি। তাই আমি আর কোনো সুযোগ দিতে পারবো না। তোমার ধারণা ভুল। আমি যখন জেনেছি আমি ভুল করেছি, ঠিক তখনই তোমার কাছে ফিরে এসেছি। আমার না এই টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুই লাগবে না। আমি আমার সেই আগের ভালো স্বামীকে চাই, যে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আচ্ছা, তোমরা মেয়েরা কি সব বুদ্ধি করে কাজ করো নাকি? ঠিক যখন আমি একটু একটু করে বড় হতে চলেছি, ঠিক সেই সময় তোমাদের ভুল তোমরা বুঝতে পারো? শামীম, সবাই যখন বলতেছে তখন অনুকে মেনে নাও। কেউ যখন জেসে কোনো কিছু দিতে চায় তখন সেটা গ্রহণ করাই ভালো, কারণ কেউ তো আর খারাপ চাইবে না। খারাপ চাইলে তো এনারা কেউ একসাথে আসতো না। ভুল অনু করেছে, তাই বলে তো সবাইকে তুমি এমন করে অপমান করতে পারো না। তুমিও যদি অনুর মতো করো, তাহলে তোমার আর অনুর মাঝে পার্থক্য কি থাকলো? শামীম কি বলবে এদের সবার কথার উপরে? যদি অনুকে মেনে না নেয় তাহলে সবার মন খারাপ হবে, আর সবার চোখে শামীম খারাপ হবে। আবার যদি অনুকে শামীম মেনে নেয় তাহলে হাতে গোনা কয়েকজন শামীমকে খারাপ বলবে। সবচেয়ে বড় কথা, ক্ষমা মহৎ গুণ। যার মাঝে ক্ষমা নামক বস্তু নেই, সে আর পশু উভয়ই সমান। এটা সত্যি। অনু যে অনেকগুলো শামীমের সাথে করেছে তা মেনে নাও ঠিক না। এখন কি করবে শামীম? তার বা আর কি করার আছে? কোন দিকে যাবে শামীম? আর তারই বা কোন দিকে যাওয়া উচিত? হ্যাঁ, এটাও হতে পারে অনু আর আগের মতো নাই, কিন্তু আগের থেকেও খারাপ। শামীম মনে মনে সিদ্ধান্তে নিল অনুকে মেনে নিবে, তারপর সে দেখবে অনু কেমন। সত্যি যদি অনু ভালো হয়ে থাকে তাহলে তাকে আবারও ভালোবেসে বুকে টেনে নিবে সে। হ্যাঁ, আমি অনুকে মেনে নেব, তবে আমার কিছু শর্ত আছে। আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি, বলো কি করতে হবে, আমাকে কি প্রমাণ দিতে হবে? শর্তগুলো তোর জন্য না, শর্তগুলো তোর পরিবারের জন্য। হ্যাঁ বাবা, বলো কি শর্ত তোমার? অনুকে কেউ আমার অনুমতি ছাড়া আপনাদের বাসায় যেতে বলতে পারবেন না। আমাকে কেউ কোনো বিষয়ে জোর করতে পারবেন না। অনুর সাথে আমার বাসায় যাই হোক না কেন,
আপনারা কখনো দেখতে আসবেন না। আমি যেমন চাইবো আপনাদের মেয়েকে, সেটাই মেনে চলতে হবে। যেহেতু মেয়ে বিয়ে দিয়েছি, কাজই তার সব দায়িত্ব তার স্বামীর। মেয়ে আমার বাসায় জন্ম নিয়েছে, মৃত্যুটা হবে তার স্বামীর বাসায়। আমরাও তোমাকে কোনো কারণে কোনো বিষয়ে জোর করব না। এবার অনুর জন্য কিছু শর্ত আছে। তোমার সব সত্য মানব, কিচ্ছু বলতে হবে না তোমাকে। তুমি যা বলবে তাই করব আমি। শুধু দয়া করে তোমার থেকে আমাকে আলাদা করে দিও না। তোমাকে ছাড়া দম আটকে আমি মরে যাব। ঠিক আছে, আমার আর কোনো কিছু বলার নেই। আপনাদের মেয়েকে আমি মেনে নিলাম। আবারও আপনি বড় মনের পরিচয় দিলেন দুলাভাই। জানি এতে অনেকের কষ্ট হবে, মন খারাপ হবে, অনেকে খারাপ মন্তব্য করবে। এসব কানে না নিয়ে সামনের দিকে এগিয়ে যান, দেখবেন একদিন তারাই আপনাদের বাহবা দেবে। বাবা, আজ মনে হয় বুক থেকে পাথরটা নেমে গেল আমার। একটা মেয়ে বিয়ের পর স্বামীর বাসায় না থেকে বাবার বাসায় থাকে, এতে একটা মেয়ের বাবার কতটা কষ্ট তা তোমাকে বলে বোঝাতে পারবো না। শামীম, তোমাকে ধন্যবাদ অনেক। আজ যদি তুমি অনুকে মেনে না নিতে, তাহলে অনুর মনে তোমার জন্য যে ভালোবাসা সৃষ্টি হয়েছে তা ঘৃণায় পরিণত হতো। দেখা যেত সে দ্বিতীয় বিয়ে করেছে, আর দ্বিতীয় স্বামী ভালো না। কথায় কথায় প্রথম স্বামীর কথা বলে খোঁটা দিতেছে। সেখানে টিকতে পারলো না সে। তারপর আবার বিয়ে, আবার টিকলো না। তখন মেয়েটার ঠিকানা পতিতালয়ে হয়। আমরা মেয়েরা এটাও জানি, ছেলেরা বুকে পাথর বেঁধে সব কষ্ট সয়ে যায়। হয়তোবা তারা কান্না করতে চাইলেও কাঁদতে পারে না, কারণ পুরুষ বা ছেলেরা শত কষ্টেও মেয়েদের মতন কাঁদতে পারে না। একটা মেয়েকে খারাপ হওয়ার হাত থেকে তুমি রক্ষা করলে, যেমনটা আমার বেলায় করেছো তুমি। সত্যি তুমি মহান শামীম। তোমার মতো স্বামী সবার নসিবে থাকে না। এবার অনুর পরিবারের সবাই ওনার কাছে এগিয়ে গেল। সবাই অনুকে চারিদিক থেকে ঘিরে ধরল। জীবনের কষ্ট কি তা কখনোই করিস নাই। জীবনে যা চেয়েছিস তাই পেয়েছিস। স্বামীর সংসারে তা নাও পেতে পারিস। অনু বোন আমার, আমি যেমন করে তোমার ভাইয়ের সাথে ঘর করতেছি, তোমাদের সংসারের কাজ করতেছি, স্বামী শ্বশুর শাশুড়ি সবার সেবা করছি, ঠিক এই কাজগুলো তোকেও করতে হবে। বোন আমার, স্বামীর অবাধ্য কখনো হোস না। তোর স্বামী তোকে যা বলে তাই করবি, শুধু খারাপগুলো বাদ দিয়ে। অনুমা, বাসায় হয়তো কাজের মেয়ে ছিল, সব কাজ করেছে, কিন্তু এই ঘরের সব কাজ তোকেই করতে হবে। এই সংসারকে তোকেই সামলাতে হবে। সব কিছু করতে তোর কষ্ট হবে, সেটাও জানি, কিন্তু মনে রাখবি এই সংসার তোর, তাই তোকেই সব কিছু মন দিয়ে করতে হবে। স্বামী শ্বশুর শাশুড়ির মন জয় করতে হবে। আমাদেরকে যেমন সম্মান দেখাতিস, ভালোবাসতিস, ঠিক তেমন করেই তোর শ্বশুর শাশুড়িকেও ভালোবাসা দিবি, নিজের মা বাবা মনে করবি। কেউ যেন তোর টু শব্দ থেকে কোনো কষ্ট না পায়। জানিস তো মা, বাবা মা যতই ভালো হোক, সন্তান যদি সামান্য ভুল করে, তাহলে সেই দোষটা সন্তানের কাঁধে না পড়ে তার বাবা মায়ের কাঁধে পড়ে। গালিটা পর্যন্ত তার বাবা মাকেই শুনতে হয়। তখন সে বলল, হ্যাঁ বাপি, আমি এই ঘর সংসারকে নিজের মনে করি। যতই কষ্ট হোক না কেন আমি সব মেনে নিতে চেষ্টা করব। আমি এমন কোনো কাজ করবো না যার কারণে তোমাদেরকে ক্ষমা চাইতে হয় আর তোমাদের কোনো কথা শুনতে হয়। তোমরা শুধু আমার জন্য দোয়া করবে, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত সংসারটা গড়ে তুলতে পারি, আঁকড়ে ধরে রাখতে পারি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলল। আপু, সবাই তো সব বলে দিচ্ছে, আমরা আর কি বলবো? শুধু এইটুকু বলবো, স্বামীকে ভালোবাসা দিও মনের সবটুকু। স্বামীর কোনো অযত্ন হয় এমন কাজ করো না। দুলাভাইকে এত ভালোবাসা দিবে যাতে দুলাভাই সব অভিমান ভুলে তোমাকে সারা জীবন ভালোবাসে। আর আপু, একটা ইম্পর্ট্যান্ট কথা আছে, আর সেটা হলো পরের বছর যেন খালামণি হতে পারি, সেদিকে একটু নজর রেখো। হ্যাঁ? সবাই অনুর চাচাতো বোনের কথা শুনে হাসতে লাগলো। অনু কথাটা শুনে মুখে আঁচল দিয়ে মুখ ঢাকলো। ভীষণ লজ্জা পেয়েছে সে। অন্যদিকে স্বামীর কথা শুনে মনে মনে শয়তানি হাসি দিতে থাকলো, যার মানে কেউ বুঝলো না। স্বামী তো এটাই চাই, সময় বুঝে সে অনুকে এমন শিক্ষা দিবে আর অনুকে ছেড়ে দিবে।